আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে, স্পেশালি দ্য বেসিক্স অফ জিওমেট্রি, অর্থাৎ জ্যামিতির যে মূল পয়েন্টগুলো আছে যেগুলো ছাড়া অ্যাকচুয়ালি জ্যামিতি বোঝাটা অনেক টাফ, বা তোমাদের যাদের কাছে জ্যামিতি বিষয়টাই অনেক বেশি বিরক্তিকর লাগে। আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে জ্যামিতি অনেক বেশি সহজ এবং ক্লিয়ার লাগবে। সো আজকের এই ফুল ভিডিওটা তুমি দেখতে থাকো, এবং এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। তো আসো আমরা ফার্স্টে জেনে নেই জ্যামিতি কাকে বলে। যে অর্থ ভূমি, মিতি অত পরিমাপ। জ্যামিতি অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভূমির পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ কি আমরা বলবো জ্যামিতি। এখন আমরা জানবো বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, সেটাকে আমরা বিন্দু বলবো। অ্যাকচুয়ালি কি বলছি, যার দৈর্ঘ্য থাকবে না, উচ্চতাও থাকবে না, প্রস্থ থাকবে না, অর্থাৎ লম্বাও না, চওড়াও না, এবং পুরুত্ব তার নাই, মোটা যেটাকে আমরা বলি সেটাও নাই, শুধু কোথায় আছে তার অবস্থানটা আমরা জানতে পারবো, সেটাকে আমরা বলবো বিন্দু। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, কিন্তু অবস্থান আছে, তাকে কি বলবো, তাকে অ্যাকচুয়ালি বিন্দু বলবো। ঠিক আছে, বিন্দু। তো বিন্দুটা হচ্ছে এরকম, কোথাও যদি থাকে এটা হচ্ছে এটা একটা পয়েন্ট বা বিন্দু। ঠিক আছে, তো দেখো এর দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, জাস্ট এখানে যে আছে সেই অবস্থানটাই আমরা ডিফাইন করতে পারতেছি। দ্যাটস ওয়াই আমরা বিন্দুর ডেফিনিশনটা এইভাবে দেই, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, কোথায় আছে সেটা বোঝা যায়, সেইগুলাকে আমরা বলবো বিন্দু। তো অনেক সময় আমরা এই বিন্দুগুলোর নাম দেই এ বি সি ডি, চাইলে তুমি এটার নাম দিয়ে দিতে পারো। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো যে রেখা সম্পর্কে আমরা জানবো। এখন প্রশ্ন হলো যে রেখা কাকে বলে। রেখা হচ্ছে অ্যাকচুয়ালি রেখার ডেফিনিশন দুই ভাবে দেওয়া যায়। প্রথমত হচ্ছে এরকম, অনেকগুলা বা অসংখ্য বিন্দুর সমষ্টিকে আমরা কি বলে থাকি, রেখা বলে থাকি। অথবা আরেকটা ডেফিনিশন এইভাবে দেওয়া যায়, প্রস্থহীন দৈর্ঘ্যকে রেখা বলে, অর্থাৎ এমন দৈর্ঘ্য যার কোনো প্রস্থ নাই, সেটাকে হচ্ছে রেখা। আর মেইন যে সুন্দর ডেফিনিশন সেটা হচ্ছে অসংখ্য বিন্দুর সমষ্টিকে রেখা বলে। ঠিক আছে, তো যেমন দেখো এখানে যদি এটা একটা হচ্ছে রেখা, এখানে অসংখ্য বিন্দু আছে। অথবা ওই যে আমরা বললাম যে প্রস্থহীন দৈর্ঘ্য, এটা কিন্তু প্রস্থ নেই, চওড়া না, ঠিক আছে, শুধু লম্বা, দ্যাটস এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেখা। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে, রেখার কিন্তু দুইটা পয়েন্টই তুমি ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা, দুই দিকেই তুমি বর্ধিত করতে পারবা, অর্থাৎ এর কোনো স্থির বিন্দু নেই। ঠিক আছে, এটা এই পয়েন্টটাকে যদি, এই চলমান পয়েন্টটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এই এ বি হচ্ছে একটা রেখা। আর রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, কজ হচ্ছে তুমি এটাকে ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা। এই জন্যই আমরা রেখার দুই প্রান্তে দুইটা তীর চিহ্ন ব্যবহার করি। এইটার মানে হচ্ছে তুমি এটাকে ইচ্ছা মতো দুই দিকেই বর্ধিত করতে পারবা। ঠিক আছে, ওকে। তো এই জন্যই আমরা বলি রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। প্রান্ত বিন্দু মানে হচ্ছে স্থির পয়েন্ট, এটার কোনো স্থির পয়েন্ট নাই, দুই দিকেই এটা যে দুইটা পয়েন্ট থাকে সেই দুইটাই প্রান্তের দুইটা পয়েন্টই সে চলমান, দ্যাটস এর কোনো স্থির বিন্দু নেই। রেখা কয় প্রকার আমরা সেটা জানবো। রেখা অ্যাকচুয়ালি বিভিন্ন দিক থেকে হয়। প্রথমত আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে দিক থেকে। রেখা অ্যাকচুয়ালি দিকের উপর ডিপেন্ড করে। রেখা হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, তো সরল রেখা কাকে বলবো আমরা, বা স্ট্রেট লাইন, যেই রেখা সর্বদা একদিকে চলতে থাকে সেটাকে আমরা বলি সরল রেখা। ঠিক আছে, এটাকে আমরা বলি কি, সরল রেখা। আর যে রেখা দিক পরিবর্তন করে চলে সেটাকে আমরা বলি কার্ভ লাইন বা বক্ররেখা। যেমন যদি এটাকে এ ধরি, এই পয়েন্টটাকে যদি বি ধরি, তাহলে এ বি হচ্ছে একটা সরল রেখা। আর এইভাবে যদি রেখাটা থাকতো তাহলে এটা হতো আমাদের অ্যাকচুয়ালি বক্ররেখা। এই যে এই নিচে যে এবি রেখাটা আছে সেটা হচ্ছে একটা বক্ররেখা। তার কারণ হচ্ছে এটা দেখো বিভিন্ন সময় দিকটা বিভিন্ন দিকে পরিবর্তন হচ্ছে, এই দিকে পরিবর্তিত হচ্ছে, এই দিকে পরিবর্তিত হচ্ছে, এই দিকে পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন সময় ডিরেকশনটা তার বিভিন্ন দিকে, দ্যাটস এইটা হচ্ছে আমাদের বক্ররেখা। ঠিক আছে, ওকে। তো আসো এবার আমরা আরো যে বিভিন্ন দিক থেকে রেখা হতে পারে সেটা একটু জেনে নেই।
দেখো আরো দুইটা রেখা হতে পারে, একটা হচ্ছে তোমার লম্ব রেখা, একটা হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল বা প্যারালাল লাইন, সমান্তরাল রেখা। আরেকটা হলো তোমার এবং লম্ব রেখা, ঠিক আছে, লম্ব রেখা। তো এখন প্রশ্ন হলো সমান্তরাল রেখা কাকে বলে? সমান্তরাল রেখা হচ্ছে এরকম দুই বা ততোধিক সরলরেখা যদি এমন ভাবে চলতে থাকে যে তাদের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব সর্বদা সমান থাকে এবং একটাকে আরেকটা কখনই ক্রস করে না, ঠিক আছে, সেই ধরনের রেখাগুলোকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। যেমন দেখো, মনে করো একটা রেখা, এটা একটা রেখা এ বি, হ্যাঁ, এখানে ধরো আরেকটা রেখা আছে এইদিকে, এটা হচ্ছে সিডি। তো এই দুইটা রেখা পরস্পরের সমান্তরাল, তার কারণ হচ্ছে দেখো তাদের মধ্যবর্তী যে কোনো জায়গাতে সরলরেখিক দূরত্বটা সেম। তুমি যদি এখান থেকে তাদের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব নাও, তাহলে এখানে যে দূরত্বটা আমরা পাবো, ঠিক আছে, এখানে যে দূরত্বটা পাবো অ্যাকচুয়ালি এখানেও সেই দূরত্বটাই পাবো। তুমি যদি সরলরেখিক মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব মাপো সেম পাইবা, ঠিক আছে, এখানেও মাপো সেম পাইবা কিন্তু। তো এই যদি তাদের মধ্যবর্তী সরলরেখিক দূরত্বটা সর্বদা সমান থাকে তখন সেই ধরনের রেখাগুলোকে আমরা বলি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যদি রেখা দুইটা এরকম থাকতো যে একটা এই আরেকটা এই, এরা কি সমান্তরাল কিনা? অ্যানসার হচ্ছে নো। তার কারণ হচ্ছে এখান দিয়ে তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স আছে এখান দিয়ে কিন্তু সেই ডিসটেন্স নাই, তুমি দেখতে পাচ্ছ তুলনামূলক ছোট। আর তাছাড়াও তুমি যদি এটাকে বর্ধিত করো আর এটাকেও যদি এদিকে বর্ধিত করো, এক সময় না এক সময় যা তারা সেট করবে। আর সমান্তরাল হওয়ার শর্তই হচ্ছে একটাকে আরেকটায় কখনই সেট করতে পারবে না, ঠিক আছে। তাহলে এইটা সমান্তরাল রেখা নয়, এই দুইটা হচ্ছে পরস্পরের সমান্তরাল বা প্যারালাল লাইন। আমরা এবার জানবো লম্ব রেখা সম্পর্কে। তো অ্যাকচুয়ালি লম্ব রেখাটা একটু পরে আলোচনা করা উচিত, তারপর আমরা করে নিচ্ছি। লম্ব রেখা হচ্ছে এরকম দুইটা রেখা, যেই দুইটা রেখা কোন একটা বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি দুইটা রেখা কোন একটা বিন্দুতে বা রেখাংশ বা রশ্মি কোন একটা বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা একটা রেখাকে আরেকটা রেখার উপর লম্ব রেখা বলে থাকি। যেমন এখানে আছে ও এ রশ্মি যদি মনে করি, আর এটা যদি ও বি রশ্মি মনে করি, তাহলে অ্যাকচুয়ালি ও বিটা হচ্ছে ও এটা হচ্ছে লম্ব ও বি এর উপরে, আর ও বিটা হচ্ছে লম্ব ও এ এর উপরে, ঠিক আছে, একটা আরেকটার উপরে লম্ব। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, সেটা হলো এরকম যে এ বি আর যদি সিডি পরস্পরের সমান্তরাল হয় তাহলে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, এ বি সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল চিহ্ন আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব চিহ্ন, ঠিক আছে, এ বি সমান্তরাল সিডি, বা কেউ যদি লিখে সিডি সমান্তরাল এ বি, ইট ডাজন্ট ম্যাটার। তার কারণ হচ্ছে একটা আরেকটা যেহেতু পরস্পরের সমান্তরাল, দ্যাটস ওয়াই তুমি লিখতেই পারো, কোনটা আগে দিছো কোনটা পরে দিছো, ইট ডাজন্ট ম্যাটার, এই ক্ষেত্রেও সেম। ওকে, তো বন্ধুরা এখন আমরা রশ্মি সম্পর্কে জানবো। এখন প্রশ্ন হলো রশ্মি কাকে বলে? রশ্মি হচ্ছে যে রেখার একটি বিন্দু স্থির এবং অপর বিন্দুটি চলমান, সেই রেখাকে আমরা বলবো রশ্মি। যেমন এরকম একটু খেয়াল করো, এই যেহেতু এই বিন্দুটা চলমান ধরে নিলাম আমরা, তাহলে এইটা মনে করো এ স্থির বিন্দুটা, যেটাকে তুমি চাইলে ইচ্ছা মতো বর্ধিত করতে পারবে না, আর এটা হচ্ছে তোমার চলমান বিন্দু যেটা হচ্ছে বি ধরে নিলাম, সেটাকে তুমি চাইলে ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা। রেখার ক্ষেত্রে আমরা দেখছি সেটাকে দুই দিকে ইচ্ছা মতো বর্ধিত করা যায়, যার কোনো প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ স্থির বিন্দু নাই, ঠিক আছে। আর রশ্মি হচ্ছে এমন রেখা যার একটা বিন্দু স্থির আরেকটা বিন্দু চলমান, অর্থাৎ চলমান বিন্দুটাকে তুমি ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা। আর এটা চলমান বিন্দু বিদায় এটার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিছি, আর এটা দিয়ে আমরা বুঝাবো এটা হচ্ছে আমাদের চলমান বিন্দুটা। ওকে, এইবার আমরা জানবো রেখাংশ সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে রেখাংশ কাকে বলে? রেখাংশ হচ্ছে রেখার অংশকে রেখাংশ বলে, এবং রেখার ক্ষেত্রে স্পেসিফিক হচ্ছে এর দুইটা বিন্দুই স্থির, অর্থাৎ এই দুইটা বিন্দুকে তুমি চাইলে ইচ্ছা মতো বর্ধিত করতে পারবা না, ঠিক আছে। এই জন্য বলা হয় রেখার দুইটি প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে, এই যে দেখো এ এবং বি, এটা হচ্ছে একটা রেখাংশ, অর্থাৎ এটা দুই প্রান্ত দুইটা বিন্দু কি স্থির। এই জন্যই বলে যেহেতু এটা দুইটা স্থির বিন্দু আছে, তাই বলে যে রেখাংশের দুইটা প্রান্ত থাকে,
রশ্মির একটা প্রান্ত থাকে, রেখার কোনো প্রান্তই নেই, কারণ রেখার কোনো স্থির বিন্দু নাই, দুই দিকে ইচ্ছা মতো বর্ধিত করা যায়। রশ্মিকে একটা বিন্দু স্থির আরেকটা বিন্দু চলমান, অর্থাৎ একদিকে বর্ধিত করা যায় আর একটা বিন্দু স্থির, তাই এর একটা প্রান্ত। আর রেখাংশের দুইটা বিন্দুই স্থির, যার ফলে তার আছে দুইটা প্রান্ত। ঠিক আছে, ওকে। এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণ সম্পর্কে আমরা জানবো। তো এখন প্রশ্ন হলো কোণ কাকে বলে। তো কোণের ডেফিনেশন অনেকভাবেই দেওয়া যায়, তবে সুন্দর দুইটা ডেফিনেশন আছে। একটা হলো এরকম, কোন বিন্দু থেকে দুটি রশ্মি বেরিয়ে গেলে ওই বিন্দুতে ওই দুই রশ্মির মধ্যবর্তী অংশকে কোণ বলে। এইভাবে বলছি আমি, যদি এইটা একটা পয়েন্ট হয়, ধরে নিলাম আমরা এটা ও পয়েন্ট, এখান থেকে ধরো দুইটা রশ্মি বেরিয়ে গেছে, এইদিকে একটা রশ্মি বেরিয়ে গেছে যেটা ও বি রশ্মি, আরেকটা এই দিকে বেরিয়ে গেছে যেটা এটা ও এ রশ্মি, একটা হচ্ছে ও বি রশ্মি। এবং দেখো এই বিন্দু থেকে দুইটা রশ্মি বেরিয়ে গেছে এবং এই বিন্দুতে এই দুই রশ্মির মধ্যবর্তী অংশ এইটা, তার মানে এইটাকে আমরা বলতেছি কোণ। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে, তাহলে এইটা কি তাদের মধ্যবর্তী অংশ নয়? অ্যানসার হচ্ছে ইয়েস, এইটাও একটা কোণ, তবে এইটার তুলনায় এটা হচ্ছে ছোট কোণ আর এটার তুলনায় এটা হচ্ছে একটা বড় কোণ, যেহেতু এইটাও এই দুইটার মধ্যবর্তী অংশ, দ্যাটস এইটাও কোণ। ঠিক আছে, অথবা তুমি এই কোণের ডেফিনেশন এইভাবেও দিতে পারো যে দুইটি রশ্মি এসে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, যেই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে ওই দুই রশ্মির মধ্যবর্তী অংশকেও কোণ বলতে পারো। ঠিক আছে, এইভাবেও বলা যায়, অ্যাকচুয়ালি এইভাবেও বলা যায়, তবে সুন্দর হচ্ছে এটা, কোন বিন্দু থেকে দুটি রশ্মি বেরিয়ে গেলে ওই বিন্দুতে ওই দুই রশ্মির মধ্যবর্তী অংশকে আমরা কোণ বলবো। ওকে, তো এখন ম্যাথমেটিশিয়ানরা দেখলেন যে এই কোণকে কিভাবে পরিমাপ করা যায়, দৈর্ঘ্য হইলে না নাহলে কতটুকু লম্বা এটা দিয়ে মাপা যেত। তখন তারা কি করলেন, তখন তারা দুইটা রশ্মিকে, এই কোণকে মাপার জন্য ফার্স্টে তারা কি করলেন, দুইটা রশ্মিকে এমন ভাবে ক্রস করাইলেন যাতে সেখানে যে চারটা কোণ তৈরি হয় এই চারটাই সমান কোণ হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা এরকম ভাবে ক্রস করাইলেন, এই যদি একটা রেখা হয় এবং এটা হচ্ছে আরেকটা রেখা, তাদেরকে এমন ভাবে ক্রস করাইলেন এই যে চারটা কোণ এই বিন্দুতে তৈরি হয়েছে, যে বিন্দুতে, বা এটাকে আমরা ছেদবিন্দু বলি, যেহেতু দুইটা একই বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুতে যে কোণ চারটা উৎপন্ন হয়েছে চারটাই সমান হয়। তাই এই চারটা কোণ যেহেতু সমান করে উৎপন্ন করা হয়েছে, তাই এর নাম দিছে সমকোণ। কি কোণ? সমকোণ। তারপরে সমকোণকে তারা কি করলো, এই সমকোণকে তারা 90টা ভাগে ভাগ করলো। কয়টা ভাগে? 90টা। তার মানে এইভাবে 90টা ভাগে ভাগ করলো এবং প্রত্যেকটা ভাগের নাম দিল 1 ডিগ্রি। 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এক সমকোণকে তারা 90 ভাগে ভাগ করছে, তার মানে সেখানে মোট কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাই সমকোণ সমান সমান হয়ে গেল 90 ডিগ্রি। তার মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এটাও কিন্তু সমকোণ, এইটাও সমকোণ, এইটাও সমকোণ। তারা ওই চারটা সমান কোণে তাদেরকে কি করছে? বিভক্ত করছে। দ্যাটস ওয়াই এখানে চারটা সমকোণ উৎপন্ন হয়েছে আর একটা সমকোণকে তারা 90টা ভাগে ভাগ করছে এবং প্রত্যেকটা বাক্যের নাম দিছে 1 ডিগ্রি। দ্যাটস ওয়াই এক সমকোণ সমান হয়ে গেছে 90 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং এইটার সাপেক্ষে তারা মাপাজোপা আরম্ভ করলো যে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই সমকোণের সাপেক্ষ দিয়ে তারা মাপা আরম্ভ করলো। এখন প্রশ্ন হচ্ছে সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকেই সমকোণ বলে। অলরেডি আমরা সেটা দেখে আসছি। ঠিক আছে, এবং এই যে 90 ডিগ্রি কোণ হলে তাকে আমরা সমকোণ বলি, সেটা অঙ্কন করলে অ্যাকচুয়ালি তুমি যদি চাঁদা দিয়ে অঙ্কন করো সেটা মোটামুটি এরকম একটা অ্যাঙ্গেল দেখবা। ঠিক আছে, অলরেডি আমরা সেটা দেখে আসছি। আর এটাকে আমরা এইভাবে বাঁকা দাগ না দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক 90 ডিগ্রি বোঝানোর জন্য এইভাবে চিহ্ন দিয়ে থাকি। ঠিক আছে, তুমি চাইলে এই বাঁকা দাগটার নাম অ্যাকচুয়ালি বৃত্তচাপ, এই বৃত্তচাপও তুমি দিতে পারো। ওকে, তো এখন তুমি একটু খেয়াল করো, যদি এটা ও পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, হ্যাঁ, তাহলে এইটা যে 90 ডিগ্রি এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে লেখার সিস্টেম, এটা কিন্তু কোণ চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা অক্ষর দিয়ে অর্থাৎ তিনটা পয়েন্টের মাধ্যমে অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য আমরা যেই পয়েন্টে অ্যাঙ্গেলটা আছে, দেখো যেই বিন্দুতে অ্যাঙ্গেলটা আছে সেই বিন্দুটাকে আমরা মাঝখানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি এখানে কি এ ও বি, অর্থাৎ এ ও বি, তার মানে অ্যাঙ্গেলটা আছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। অথবা তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, কোণ বি ও এ, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এইটাও ঠিক আছে,
এইটাও ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেলটা ও বিন্দুতে আছে সেই বিন্দুটাকে তোমাকে মাঝখানে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা সুন্দর, আমরা কোনটাকে ফলো করব? অবশ্যই অবশ্যই আমরা সর্বদা এটাকে ফলো করব। তার কারণ হচ্ছে অ্যালফাবেটিক্যালি যেটা আগে পড়ে, অর্থাৎ এ বি সি ডি এইভাবে যেটা আগে পড়ে সেই বিন্দুটাকে আগে লিখবো, আর মাঝখানেরটা তো অবশ্যই মাঝখানেই রাখতে হবে, যেই বিন্দুতে অ্যাঙ্গেল আছে সেটা তো বাধ্যতামূলক রাখতে হয়, ঠিক আছে? তারপর আমরা অপর বিন্দুটাকে লিখবো। আর একটা বিন্দু দিয়ে যদি লিখি অলওয়েজ, তাহলে তো এখানে ও বিন্দুটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? তো অধিকাংশ ক্ষেত্রে যখন তিনটা বিন্দু দ্বারা আমরা প্রকাশ করব, তখন যেই বিন্দুতে অ্যাঙ্গেলটা আছে সেই বিন্দুটাকে মাঝখানে রাখবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, এখন আমরা জানবো সূক্ষ্মকোণ সম্পর্কে। এখন প্রশ্ন হলো সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে ছোট বাট 0 ডিগ্রি থেকে বড় সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলবো সূক্ষ্মকোণ। যেমন একটু খেয়াল করো, নরমালি সেটা হলো এরকম, যে এরকম একটা অ্যাঙ্গেল। তার কারণ হচ্ছে দেখো এটা 0 ডিগ্রির চেয়ে বড়। 0 ডিগ্রি হলে তো দুইটা রেখা পরস্পরের একটা আরেকটার উপরেই থাকবে, হ্যাঁ? এটা যদি ও হয়, ও আর এ বি একসাথেই থাকবে, ঠিক আছে? দেখছো এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি যদি 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তো এখন প্রশ্ন হলো এটা কি 90 ডিগ্রি থেকে ছোট কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস। তার কারণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ আমরা অলরেডি দেখে আসছি, সেটা হওয়ার জন্য এইভাবে লম্বভাবে থাকা লাগে, এই যে মোটামুটি এরকম একটা এরকম একটা রশ্মি তার থেকে বের হওয়া লাগে এই বিন্দুতে, ঠিক আছে? তাহলে দেখো এটা তুলনামূলক কত ছোট, কত এইদিকে এসেছে, তার মানে এটা হচ্ছে একটা তোমার কি কোণ? সূক্ষ্মকোণ। যদি এটা যদি এটা তোমার ও পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট হয়, অ্যাকচুয়ালি এটা ও পয়েন্ট দিতে পারো, ডাজন্ট ম্যাটার, বাট নরমালি আমরা এখানে দিয়ে থাকি আর কি, এই জন্য দিলাম বি। তাহলে ও এ ও বি একটি কি সূক্ষ্মকোণ, ঠিক আছে? সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, থিটা একটি গ্রিক অক্ষর, অর্থাৎ এখানে কত ডিগ্রি আছে সেটা তো আমরা জানি না, বাট এটা যে সূক্ষ্মকোণ সেটা জানি। বাট এখানে এই যে কোণের পরিমাপটা কত ডিগ্রি এটা তো আমরা জানি না, সেজন্য আমরা ধরে নিলাম থিটা ডিগ্রি, ঠিক আছে? থিটা ডিগ্রি। তো এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে প্রকাশ করে থাকি, যেহেতু সে 0 ডিগ্রি থেকে বড়, তার মানে 0 ডিগ্রি লেস দেন থিটা ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সে 0 ডিগ্রি থেকে বড় হবে থিটাটা এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। অবশ্যই আশা করি তোমরা এটা জানো যে এই চিহ্নগুলা অসমতা চিহ্ন বলে, এগুলাকে যার দিকে হা করে থাকে সে বড় হয়। তাহলে দেখো 0 আর থিটার ভিতরে হা করে আছে কার দিকে? থিটার দিকে, তার মানে 0 সে থিটাটা বড়। এবং থিটা 90 ডিগ্রির মধ্যে কার দিকে হা করে আছে? ডেফিনেটলি 90 ডিগ্রির দিকে, দ্যাটস সেই 90 ডিগ্রি বড়। তার মানে থিটাটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। সেই ধরনের অ্যাঙ্গেলগুলা কি আমরা বলতেছি সূক্ষ্মকোণ, আর এইটাই হচ্ছে সূক্ষ্মকোণের রেঞ্জ, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা শিখবো স্থূলকোণ সম্পর্কে। তো এখন প্রশ্ন হলো স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট সেই ধরনের কোণকে আমরা বলবো স্থূলকোণ। এই যে আমি ডেফিনেশন গুলো বলতেছি, তুমি চাইলে এটা তোমার খাতায় নোট করে নিতে পারো, যেহেতু আমি ডেফিনেশনটা ডিরেক্টলি লিখতেছি না, আমি মুখে বলতেছি, তুমি চাইলে এটা খাতায় নোট করতে পারো, ঠিক আছে? তো স্থূলকোণ কাকে বলে আমি আবার বলতেছি, যে কোণের পরিমাপটা 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট সেই ধরনের অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো স্থূলকোণ। যেমন একটু খেয়াল করো, এই যে মোটামুটি এরকম একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি এটা ও পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট ধরে নিলাম, আর এটা হচ্ছে বি পয়েন্ট, হ্যাঁ? তাহলে এখানে দেখো এটা 90 ডিগ্রির চেয়ে বড় কিনা? অবশ্যই বড়, গেস করো তো। 90 ডিগ্রি হওয়ার জন্য তো অবশ্যই এরকম একটা রশ্মি লাগতো, বাট যেহেতু এটা 90 ডিগ্রিকে ক্রস করে এই দিকে চলে আসছে আরো বেশি, দ্যাটস এটা হচ্ছে একটা কি কোণ? এটা হচ্ছে একটা স্থূলকোণ, ঠিক আছে? এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কোণ এ ও বি একটি স্থূলকোণ, একটি স্থূলকোণ। তাহলে এটার রেঞ্জটা কেমন হবে? যেহেতু এটা 0 ডিগ্রি থেকে বড়, ধরে নিলাম এটা থিটা ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কত ডিগ্রি থেকে বড় হতে হবে? 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে এটার রেঞ্জটা হবে 90 ডিগ্রি লেস দেন থিটা ডিগ্রি লেস দেন 180 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ থিটাটা হবে 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে ওই ধরনের থিটা অ্যাঙ্গেলকেই আমরা বলবো কি? অ্যাকচুয়ালি স্থূলকোণ। যেমন এটা হচ্ছে একটা
স্থূলকোণ। তার কারণ হচ্ছে সে 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, 180 ডিগ্রি হওয়ার জন্য তো মোটামুটি এরকম একটা লেভেলে আসা লাগতো। এই যে 90 90 180, দেখো এই যে এটা যদি লম্ব হইতো এই 90 এই 90 কত হয় 180, বাট এটা এই রশ্মিটা তো এই বরাবর চলে আসে নাই। দ্যাটস এটা 180 ডিগ্রি থেকে ছোট আছে, বাট 90 ডিগ্রি থেকে বড় আছে। দ্যাটস এটাকে আমরা বলতেছি স্থূলকোণ। এখন আমরা যেটা সম্পর্কে জানবো বন্ধুরা সেটা হচ্ছে সরল কোণ। তো বন্ধুরা এখন প্রশ্ন হলো সরল কোণ কাকে বলি? যে কোণের পরিমাপ অ্যাকচুয়ালি 180 ডিগ্রি সেই কোণকে আমরা বলবো সরল কোণ। আবার বলি, যে কোণের পরিমাপটা 180 ডিগ্রি সেই ধরনের কোণকে আমরা বলবো সরল কোণ। এটা কিরকম? অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন। ধরো এখানে একটা ও পয়েন্ট আছে, এইদিকে এই ও পয়েন্ট থেকে এইদিকে একটা রশ্মি চলে গেল এ, অর্থাৎ ওই একটা রশ্মি, আর এইদিকে চলে গেল একটা আরেকটা রশ্মি, সেটা হলো বি। আর এখানে এই যে ও বিন্দুতে যেই মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তৈরি করছে এই দুইটা রশ্মি, সেটাই হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। তার কারণ হচ্ছে তুমি দেখো এই বরাবর যদি তুমি একটা লম্ব টানো বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করো, এখানে তুমি দেখো এইদিকে একটা 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, এইদিকে একটা 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। তাহলে যেহেতু দুইটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 90 কত হয়ে যাবে? ডেফিনেটলি 180 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই জন্য এটাকে বলতেছে সরল কোণ। তাহলে তুমি লিখতে পারো কি, এ ও বি একটি একটি সরল কোণ, সরল কোণ। ঠিক আছে, ওকে। তো আসো এইবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবৃদ্ধ কোণ। এখন প্রশ্ন হলো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের পরিমাপ 180 ডিগ্রির চেয়ে বড় বাট 360 ডিগ্রির চেয়ে ছোট, সেই ধরনের কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। যেমন একটু খেয়াল করো, যদি এটা একটা ও পয়েন্ট হয় এবং এখান থেকে এইদিকে একটা রশ্মি বেরিয়ে গেল ও এ, আর এইদিকে একটা রশ্মি বেরিয়ে এলো, এটা হচ্ছে ও বি। ঠিক আছে, তো এখন দেখো এইদিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যখন পয়েন্ট আকারে বা ম্যাথমেটিক্যালি এই অ্যাঙ্গেলটাকে প্রকাশ করব তখন অবশ্যই সঙ্গে প্রবৃদ্ধ লেখা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রবৃদ্ধ লেখা লাগবে? তো আসলে আমরা সেটা একটু ক্লিয়ার করি কেন লেখা লাগবে। ফার্স্টে আমরা লিখে ফেলি কোণ প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ, এটা কোণ চিহ্ন, তাহলে আর বাংলা কোণ লেখা লাগবে না, এ ও বি। এখন তুমি যদি প্রবৃদ্ধটা না লাগাইতা তাহলে কোন প্রবলেমটা এখানে ক্রিয়েট করতো সেটা একটু খেয়াল করো। ধরো তুমি প্রবৃদ্ধটা লাগাইলা না, ঠিক আছে, এটার সঙ্গে এটা লিখলা, তাহলে তো অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাকেও বোঝায়। দেখো এই যে এ ও বি, বাট এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার প্রবৃদ্ধ না। কেন প্রবৃদ্ধ না? তুমি দেখো এইটা যেহেতু প্রবৃদ্ধ হয়ে গেছে, কিভাবে প্রবৃদ্ধ হয়েছে? এই যে দেখো, এটা যদি এই বরাবর একটা সরলরেখা তুমি কল্পনা করো, তাহলে এই 180, তারপরে 180 চেয়ে এতটুকু বেশি চলে গেছে, এই পর্যন্ত হচ্ছে 180, তারপরে 180 চেয়ে এতটুকু বেশি চলে গেছে। দ্যাটস আমরা বলছি যেই কোণের পরিমাপটা 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা ডেফিনেটলি একটা প্রবৃদ্ধ কোণ, এই যে এটা। ঠিক আছে, বাট এইটা কেন প্রবৃদ্ধ না সেটা তুমি নরমালি গেস করতে পারো। এটা যেহেতু এই দিক থেকে কল্পনা করলে এটা তো 180 ডিগ্রি না। ঠিক আছে, এই দিক থেকে কল্পনা করো, এটা কি 180 ডিগ্রি না, কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। আর যেহেতু সে 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়, তার মানে সে হচ্ছে একটা কেমন কোণ? স্থূল কোণ। আর উপরটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখন যদি তুমি এই প্রবৃদ্ধটা না লাগাও এটার সাথে, তাহলে তোমার এখানে এইটাও বোঝা যেতে পারে, এইটাও বোঝা যেতে পারে, বাট ক্লিয়ার না কোন কোনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য প্রবৃদ্ধের ক্ষেত্রে তুমি অবশ্যই প্রবৃদ্ধ লিখে এটাকে উল্লেখ করতে হবে। আর যদি প্রবৃদ্ধ না হয় নরমালি লিখলে অ্যাকচুয়ালি এই স্থূল কোণটাকে বোঝাবে। ঠিক আছে, এই কারণে প্রবৃদ্ধের ক্ষেত্রে প্রবৃদ্ধটা লেখা লাগে। ওকে, তো বন্ধুরা প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে রেঞ্জটা কেমন হবে সেটা একটু আমরা যদি বুঝতে চাই, সেটা হচ্ছে এরকম যে এটাকে যদি তুমি থিটা ধরো, থিটা ডিগ্রি ধরো, তাহলে এটাকে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এই, যেহেতু এটা 180 ডিগ্রি থেকে বড় হবে, থিটা লেস দেন 360 ডিগ্রি। ঠিক আছে, এখানে সেটাও ক্লিয়ার করে দেই, একটা পয়েন্টে কিন্তু সর্বমোট 360 ডিগ্রি কোণ তৈরি হইতে পারে। কিভাবে তুমি একটু খেয়াল করো, একটু আগে তুমি দেখছো, দেখো দুইটা রেখা দিয়ে, দুইটা রেখাকে একটা বিন্দুতে সেট করাও, এই 90 এই 90 এই 90 এই 90 কত হয়? 490 এ 360। একটা পয়েন্টে জিওমেট্রিক্যালি সর্বমোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, নট ট্রাইগোনোমেট্রিক্যালি। ওকে, অর্থাৎ ত্রিকোণমিতিতে আরো বেশি উৎপন্ন হতে পারে, বাট জ্যামিতিতে কোন একটা বিন্দুতে সর্বমোট 360 ডিগ্রি কোণের বেশি উৎপন্ন হতে পারে না। ওকে, তো বন্ধুরা এখন আমরা জানবো সন্নিহিত কোণ সম্পর্কে। তো অ্যাকচুয়ালি সন্নিহিত কোণ কাকে বলে?
সন্নিহিত কোণ হচ্ছে কোনো বিন্দুতে যদি দুইটি কোণ পাশাপাশি তৈরি হয় বা উৎপন্ন হয় তখন ওই দুইটি কোণের একটিকে আরেকটির সন্নিহিত কোণ বলা হয়। যেমন একটু খেয়াল করো, এই যে এই বিন্দুতে একটা রশ্মি এইদিকে গেছে, আরেকটা রশ্মি এইদিকে, আরেকটা রশ্মি মনে করো এইদিকে গেছে, ঠিক আছে? এটাকে আমরা ও পয়েন্ট ধরলাম, এটাকে এ, এটাকে বি, এটাকে সি। তো দেখো এই যে একটা বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে কয়টা কোণ তৈরি হয়েছে? এখানে দুইটা কোণ পাশাপাশি। এই যে কোনো বিন্দুতে যদি পাশাপাশি দুইটি কোণ তৈরি হয় তাহলে একটিকে আরেকটির সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এই যে এই কোণটা যেটার নাম হচ্ছে এ ও বি, এই কোণটা বি ও সি, এই কোণটা কি কোণ? পরস্পরের সন্নিহিত কোণ। অথবা তুমি বলতে পারো বি ও সি কোণটা এ ও বি এর সন্নিহিত কোণ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও বি এর সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ হচ্ছে কোনটা? বি ও সি, বি ও সি, ঠিক আছে? ওকে, একইভাবে তুমি লিখতে পারো বি ও সি এর সন্নিহিত কোণ কোণ এ ও বি। ওকে, তো বন্ধুরা এখন আমরা জানবো পূরক কোণ সম্পর্কে। পূরক কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে। অর্থাৎ আমি বলতে চাইছি দুইটা কোণকে যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফলটা যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে বেশি এসে থাকে। তাহলে একটু খেয়াল করো, যদি এখানে একটা অ্যাঙ্গেল এরকম থাকে, এই এটা মনে করো 90 ডিগ্রি, বাট এখান দিয়ে আরেকটা অ্যাঙ্গেল বের হলো, এই এটা মনে করো 30, এটা 30 ডিগ্রি, আর এটা হবে ডেফিনেটলি তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে? আর এটা ও পয়েন্ট, এটা মনে করলাম এ, এটা বি, এটা সি। বারবার আমি এ বি সি নিচ্ছি আর ও নিচ্ছি বিধায় তুমি বুঝে নিও না যে প্রত্যেকটি অ্যাঙ্গেল ও এ বি সি এগুলাই থাকতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো পয়েন্ট নিতে পারো, এগুলো তো অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি বিশেষ পয়েন্ট। ওকে, তো এখন তুমি একটু খেয়াল করো, এই যে এখানে এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করলে কত হচ্ছে? 30 যোগ 60 যোগ করলে হচ্ছে ডেফিনেটলি 90। তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলের পূরক কোণ এবং এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলের পূরক কোণ বলতে পারি, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে যে 70 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 70 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তাহলে তুমি দেখবা 70 এর সাথে কত যোগ করলে 90 হয়? ডেফিনেটলি 20 যোগ করলে 90 হয়। তাহলে এই 20 হবে 70 ডিগ্রির পূরক কোণ। আবার 20 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? ডেফিনেটলি 70 ডিগ্রি। সবসময় মাথায় রাখবা, যত ডিগ্রির পূরক কোণ জানতে চাইবে 90 থেকে ততকে বাদ দিয়ে দিবা। যেমন দেখো, তোমাকে যদি বলে 45 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তাহলে 90 থেকে 45 বাদ দাও। অথবা 45 যেটার পূরক কোণ জানতে চাইছে সেটার সাথে কত যোগ করলে 90 হয় সেভাবে হিসাব করতে পারো। অথবা 90 থেকে তুমি যেটার পূরক কোণ জানতে চাই সেটাকে বিয়োগ করে দিতে পারো। যেমন 45 ডিগ্রি পূরক কোণ জানতে চাইছে, 90 থেকে 45 বাদ দাও, তাও থাকবে 45। অথবা তুমি যদি এইভাবে হিসাব করতে চাও যে 45 এর সাথে কত যোগ করলে 90 হয়, তাও কিন্তু 45ই, ঠিক আছে? অর্থাৎ 45 ডিগ্রি পূরক কোণ 45, ঠিক আছে? পরস্পর 45ই হয়। যদি তোমাকে এরকম জানতে চাইতো যে 60 ডিগ্রির অর্ধেকের পূরক কোণ কত, অর্ধেকের পূরক কোণ কত, ঠিক আছে? এই যে 60 ডিগ্রির অর্ধেকের পূরক কোণ কত জানতে চাইতো, বা এটাকে কোশ্চেনটাকে এইভাবে দিতে পারতো যে এইভাবে দিয়ে রাখতো, এইভাবে একটা চিত্র আছে, তাহলে বলতো কোণ বিওসি বা এ। দেখো বিওসি এর পরিমাপটা কত? বিওসি এর পরিমাপটা কিন্তু 60 ডিগ্রি, বা এই 60 ডিগ্রি ডাইরেক্টলি বলতে পারে যে এর অর্ধেকের পূরক কোণ কত হয়, এইভাবে বলতে পারে। অথবা 60 ডিগ্রি ডাইরেক্টলি বলে দিতে পারে যে এর অর্ধেকের পূরক কোণ কত। তাহলে 60 ডিগ্রি অর্ধেক কত? 30। তাহলে দেখো 30 এর সাথে কত যোগ করলে 90 হবে? ডেফিনেটলি 60 ডিগ্রি। 60 ডিগ্রি যোগ করলে তো 90 হয়। অথবা তুমি যদি 90 থেকে এই 30 কে বাদ দিয়ে দিতা তাহলে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি থাকতো, ঠিক আছে? তো তুমি যেভাবে ইচ্ছা এইভাবে বের করো, হয় যোগ করে বের করতে পারো অথবা বিয়োগ করে বের করতে পারো, যেভাবে সুবিধা হয় সেইভাবে তুমি পূরক কোণটা বের করে নিতে পারো। তো বন্ধুরা, এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সম্পূরক কোণ। এখন প্রশ্ন হলো সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ হচ্ছে অ্যাকচুয়ালি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে।
এরকম, যেমন একটু খেয়াল করো, এই যদি একটা পয়েন্ট হয়, এটা এ, এটা বি, এটা হচ্ছে ও, এইদিকে আরেকটা রশ্মি গেল, এটা হচ্ছে সি। ধরো এইটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এই দুইটা অ্যাঙ্গেলকে যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি কত ডিগ্রি টোটালি, যে 120 প্লাস হচ্ছে 60 সমান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু দুইটা কোণের যোগফলটা চলে আসতেছে 180 ডিগ্রি, দ্যাটস ওয়াই এই কোণ একটাকে আরেকটার কি বলবো, সম্পূরক কোণ বলবো। এইটাকে এইটার সম্পূরক কোণ, এটাকে এইটার সম্পূরক কোণ বলবো। ঠিক আছে, পূরক কোণের মতো। পূরক কোণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুইটা কোণের যোগফলটা 90 ডিগ্রি হওয়া লাগতো, আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফলটা অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে যদি এইভাবে বলে যে 30 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি বের করতে বলে, বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে বলে, তখন আমরা কিভাবে বের করবো? 180 থেকে এটাকে বাদ দিয়ে দিব। 180 থেকে 30 কে বাদ দিলে যেটা থাকে সেটাই হবে 30 ডিগ্রির সম্পূরক কোণ। কত থাকে? 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সম্পূরক কোণ কত? 150 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা চাইলে এইভাবে বের করে নিতে পারি। ওকে বন্ধুরা, এবার আমরা জানবো বিপ্রতীপ কোণ সম্পর্কে। তো অ্যাকচুয়ালি বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটি রশ্মি পরস্পর কোনো বিন্দুতে ছেদ করলে সেখানে যে বিপরীত যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় সেই অ্যাঙ্গেলগুলোকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। যেমন একটু খেয়াল করো, যদি আমরা একটা রশ্মিকে এইভাবে ছেদ করাই, এই দুইটা রশ্মিকে পরস্পরকে এইভাবে ছেদ করাই, মনে করে এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, যে বিন্দুতে ছেদ করছে বা ছেদবিন্দুটা, এটা ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ বি রশ্মি, এটা হচ্ছে আমাদের সিডি রশ্মি। তাহলে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই যে এইটা। তাহলে দেখো তো এটার বিপরীতে আছে কি? ডেফিনেটলি এই যে এইটা। তাহলে এইটা এটার কি কোণ? বিপ্রতীপ কোণ। আবার দেখো এই অ্যাঙ্গেলের বিপরীতে আছে কি? এটা তো সন্নিহিত পাশাপাশি, এটা, তার মানে এইটা এটার বিপ্রতীপ কোণ। ঠিক আছে, অথবা এইভাবে বলা যায় যে দুইটা রশ্মি কোনো বিন্দু থেকে বেরিয়ে গেলে এই দুই রশ্মিকে আবার পিছনের দিকে বর্ধিত করলে এই অ্যাঙ্গেলগুলোকে পরস্পরের বিপরীত কোণ বলে। তো এইটাই সবচেয়ে সুন্দর, সেটা হলো এই দুইটি রশ্মি, দুইটি রেখাকে পরস্পর কোনো বিন্দুতে ছেদ করালে বিপরীত যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। আর আরেকটা তথ্য এখানে দিতে চাই, সেটা হচ্ছে এই বিপ্রতীপ কোণ পরস্পর সমান। বিপ্রতীপ কোণ পরস্পর কি সমান? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ পরস্পরের সমান, পরস্পরের সমান। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এই কোণটা এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও সি, এ ও সি সমান বিপ্রতীপ, বিপ্রতীপ ইফ কোণ, এটা এটা বিপ্রতীপ কোণ কোনটা? ডেফিনেটলি এটা। তাহলে বি ও ডি, বি ও ডি। একইভাবে তুমি এটা সমান এটা লিখতে পারো। এখন কেন সমান হয় এটা কমন সেন্স থেকে গেস করা যায়। তুমি একটু খেয়াল করো, এটা যখন 90 ডিগ্রি, তুমি যদি এইটাকে ঘোরাও তাহলে এটা কি এইভাবে ঘুরে যাবে না? পুরোটা নিচের দিকেও ঘুরবে, উপরের দিকে ঘুরবে। তার মানে এখান দিয়ে যতটুকু বাড়বে ডেফিনেটলি এই দিকে ততটুকুই তো কমে যাবে। ঠিক আছে, এবং এই এখান থেকে এই দিকে ততটুকু বেড়ে যাবে, আবার এখান থেকে এই দিকে ততটুকু কমে যাবে। ঠিক আছে, এই জন্য বিপ্রতীপ কোণগুলো পরস্পরের কি হয়? সমান হয়। তো বন্ধুরা, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কোণ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অনুরূপ ও একটা হচ্ছে একান্তর কোণ। স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউশন হয় এই দুইটা অ্যাঙ্গেল নির্ণয়ের ক্ষেত্রে। তো আসো আজকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিব, যেই ট্রিক্সের মাধ্যমে সবচেয়ে দ্রুত তুমি অনুরূপ কোণ এবং একান্তর কোণ নির্ণয় করতে পারবা, এবং নিঃসন্দেহে তুমি নির্ণয় করতে পারবা, যেখানে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তো আগে বলে নেই অনুরূপ কোণ এবং একান্তর কোণ কখন উৎপন্ন হয়। অনুরূপ কোণ এবং একান্তর কোণ উৎপন্ন হয় তখনই যখন দুইটা সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করে, তখন একান্তর এবং অনুরূপ কোণ প্রডিউস হয়। মনে করো এখানে দুইটা রেখা আছে, এই দুইটা রেখা সরলরেখা এটাকে আরেকটা সরলরেখায় ছেদ করলো, তখন তোমার একান্তর এবং অনুরূপ কোণগুলা প্রডিউস হয়। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলা সমান হয় না। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে একান্তর এবং অনুরূপ কোণগুলা সমান হয়? সেটা হলো যখন দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর আরেকটা সরলরেখা ছেদ করে, তখন অনুরূপ ও একান্তর কোণ উৎপন্ন হয়।
তো এই ক্ষেত্রে থিওরিটা যখন সমান্তরাল না থাকে এই ক্ষেত্রে থিওরিটা তেমন একটা আমাদের লাগে না, একেবারেই লাগে না। আমাদের সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো সমান্তরাল রেখাকে যে আরেকটা সরলরেখা ছেদ করে তখন যে একান্তর এবং অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় সেগুলো যে সমান, সেগুলাই আমাদের একটু কাজে লাগে। আসো আমরা সেটাই নির্ণয় করার টেক্সটটা শিখব। তো আমি আবারও বলে নিই, একান্তর এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান কখন হয়? যখন দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর আরেকটি সরলরেখা ছেদ করে তখন যেই একান্তর এবং অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় সেগুলো পরস্পরের সমান হয়। ঠিক আছে, ওকে। তো এখন অনুরূপ কোণ কিভাবে আমরা নির্ণয় করব? অনুরূপ মানে তো সেম, বুঝেই যাচ্ছে একই ধরনের কোণ। হ্যাঁ, সেটা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার ট্রিক্সটা হচ্ছে ছেদকের একই পাশে ছেদকের একই পাশে এবং একটি উপরে হলে অপরটিও উপরে ছেদকের একই পাশে থাকবে এবং একটি উপরে হলে অপরটিও উপরে থাকবে, উপরে হবে আর কি। ঠিক আছে, আর একটি নিচে হলে অপরটিও নিচে হবে। যেমন কেমন, একটু বিষয়টা খেয়াল করো। মনে করো এই দুটা সমান্তরাল সরলরেখা আছে তোমার কাছে, একটা হচ্ছে এ বি সরলরেখা আর একটা হচ্ছে সিডি সরলরেখা। ঠিক আছে, এবং এই দুইটা সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করলো যার নাম হচ্ছে ইএফ। ঠিক আছে, এই ইএফ সরলরেখা ছেদ করলো। এখন এখানে দেখো এই যে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্ট দুইটা। তো এটাকে আমরা ধরে নিলাম ইএফ আর এটাকে ধরে নিলাম জি পয়েন্ট। এখন দেখো এখানে যদি আমি অনুরূপ কোণ জানতে চাই, ধরো কোন কোণের অনুরূপ কোণ জানতে চাই, আমি অ্যাকচুয়ালি এই কোণের অনুরূপ কোণ জানতে চাই। যে কোনো কোণের অনুরূপ কোণ তুমি জানতে পারো, বাট এই কোণের অনুরূপ কোণ জানতে চাই। তাহলে অনুরূপ কোণ কিভাবে আইডেন্টিফাই করবে? এই কোণের বলছি ছেদকের একই পাশে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছেদক, যেটা দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করছে। তাহলে এইটা হচ্ছে অর্থাৎ ইএফটা তোমার ছেদক। তাহলে থাকবে কি ছেদকের একই পাশে, তার মানে দেখো অনুরূপ কোণটা এই পাশেই থাকবে এবং একটি উপরে হলে অপরটিও উপরে, তার মানে সমান্তরাল রেখার উপরে। এটা যেহেতু সমান্তরাল রেখার উপরে, তার অনুরূপ কোণটাও সমান্তরাল রেখার উপরে থাকবে, তবে অপর সমান্তরাল রেখার। তাহলে এইটার উপরে, এইটার অ্যাঙ্গেলটা যেহেতু আমরা জানতে চাচ্ছি এই সমান্তরাল রেখার উপরেরটা, তাহলে অপরটা পাওয়া যাবে এখানে এসে। ঠিক আছে, তাহলে দেখো ছেদকের একই পাশে, তার মানে এই অ্যাঙ্গেলটা এই পাশে, যেহেতু এই অনুরূপ কোণটা এইটার এই পাশেই থাকবে। এবং এটা যেহেতু উপরে, তার অনুরূপ কোণটা ডেফিনেটলি উপরেই থাকবে, তার মানে কোনটা হবে? এইটা। এবং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি কোণ BFE সমান অনুরূপ কোণ। কোনটা? ডেফিনেটলি এইটা। এটার নাম কি? এটার নাম তুমি বলতে পারো DGF। দেখো যদি এফ না বললে কেউ ই বলে তাতেও কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি কোণ তো এটাকেই বোঝাচ্ছে, এটা যেহেতু রশ্মি এইদিকে গেছে, তুমি এফও বলতে পারো, চাইলে ইও বলতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। এখন আমি যদি এই অ্যাঙ্গেলের, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলের অনুরূপ কোণ জানতে চাই, তাহলে কোনটা হবে? দেখো অনুরূপ কোণটা কোথায় থাকবে? ছেদকের একই পাশে থাকবে। তাহলে এইবার এই পাশে অনুরূপ কোণ পাওয়া যাবে এবং এই সমান্তরাল রেখার কাছে। দেখো এবং বলছি একটি উপরে হলে অপরটি উপরে থাকবে, একটি নিচে হলে অপরটিও নিচে। যেহেতু এইটা সমান্তরাল রেখার নিচে, ডেফিনেটলি এইটাও আসবে নিচে। তাহলে এটা কোনটা হবে? ডেফিনেটলি এই যে অ্যাঙ্গেলটা। তুমি যদি এইটারটা নির্ণয় করো অনুরূপ কোণ, তাহলে এইটারটা কোনটা হবে? দেখো অনুরূপ কোণটা থাকবে ছেদকের একই পাশে, তার মানে এইটাও এই পাশেই থাকবে। এবং দেখো এটা যেহেতু সমান্তরাল রেখার উপরে, ওইটাও থাকবে উপরে, তার মানে কোনটা হবে? ডেফিনেটলি এই যে এইটা হবে। ঠিক আছে, দেখো এই যে এইটা সমান্তরাল রেখার উপরে আর এইটা হচ্ছে সমান্তরাল রেখার উপরে এবং ছেদকের একই পাশে আছে। ঠিক আছে, এবার আসো আমরা একান্তর কোণ নিয়ে আলোচনা করব। তো একান্তর কোণ তুমি কিভাবে নির্ণয় করবা সেটা ট্রিক্সটা হলো ছেদকের বিপরীত পাশে থাকবে। এটা অনেকটা একান্তর কোণটা বিপরীত আর কি, হ্যাঁ, বিপরীতের মতো। ছেদকের বিপরীত পাশে থাকবে, ছেদকের বিপরীত পাশে থাকবে আর এবং একটি উপরে হলে
অপরটি নিচে, অপরটি নিচে, ঠিক আছে। এবং একটি নিচে হলে অপরটি উপরে, ঠিক আছে। তাহলে কোথায় থাকবে? পরস্পরের ছেদকের বিপরীত পাশে থাকবে এবং একটি উপরে হলে অপরটি ডেফিনেটলি নিচে থাকবে। এই জন্যই আমরা বলছি একান্তর কোণ মোটামুটি বিপরীত কোণের মতো। একটু খেয়াল করো, মনে করো এখানে দুইটা রশ্মি আছে, আবার আমরা নিয়ে নিলাম এটা এবি রশ্মি, আর এটা হচ্ছে আমাদের সেই ধরে নিলাম আমরা সিডি রশ্মি। তাহলে আরেকটা ছেদক এখান দিয়ে নিলাম, যেটা নাম আমরা দিলাম ইএফ, ঠিক আছে। আর এই যে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, এদের একটা নাম দিলাম আমরা এফ, একটা নাম দিলাম জি। ওকে, এখন আমরা এই কোণের অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছি কি একান্তর কোণ। এখন আমরা সেই একান্তর কোণটা, এই কোণের একান্তর কোণটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? বলছি ছেদকের বিপরীত পাশে থাকবে, তার মানে এইটার যেহেতু একান্তর কোণ আমি জানতে চাচ্ছি, তার মানে পাওয়া যাবে কোন পাশে? এই পাশে। এবং এই সরলরেখার সাথে যেহেতু এই কোণটা রিলেটেড, অপরটা পাওয়া যাবে এই সরলরেখার সাথে, রাইট? তো আসলে এখানে আমরা দেখি যে একটি উপরে হলে অপরটি নিচে, যেহেতু এইটা উপরে, অপরটা হবে ডেফিনেটলি নিচে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে মিন করতেছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কোণ BFE সমান একান্তর কোণ কোনটা? এইটা, এটার নাম কি? CGF। এবার তোমাকে যদি আমি অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ বের করতে বলি, তাহলে কি তুমি বের করতে পারবা না? অবশ্যই। তুমি দেখো এখান থেকে, এটা যেহেতু ছেদকের এই পাশে একান্তর কোণ থাকে ছেদকের বিপরীত পাশে পরস্পরের, এটা এই পাশে একান্তর কোণ পাওয়া যাবে এই পাশে, আর এটা যেহেতু এই সরলরেখার সাথে, অপরটা পাওয়া যাবে এই সরলরেখার কাছে। এবং দেখো এটা যেহেতু নিচে, সমান্তরাল রেখার নিচে, তাহলে এটা পাবে কোথায়? ডেফিনেটলি উপরে, তার মানে এইটা হবে এটার একান্তর কোণ, ঠিক আছে। এবং এইটাটাও তুমি জানতে পারো চাইলে এইটাটা কোনটা হবে। দেখো এটা যেহেতু এই পাশে, এটার একান্তর কোণ পাওয়া যাবে এই পাশে, এবং এটা যেহেতু নিচে, এটার একান্তর কোণ পাওয়া যাবে উপরে। দেখি তুমি এখন আশা করি বলতে পারবা। ওকে, তো বন্ধুরা এখন আমরা জানবো অন্তস্থ কোণ সম্পর্কে। তো অন্তস্থ কোণ কাকে বলে? অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রের ভিতরে বা ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলাকে আমরা অন্তস্থ কোণ বলে থাকি। যেমন নরমালি খেয়াল করো, অ্যাকচুয়ালি এই যদি ত্রিভুজটা হয়, ঠিক আছে, একটা ক্ষেত্র, তার এই যে ভিতরে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলাকে অন্তস্থ কোণ বলি, ঠিক আছে। এবার আমরা জানবো বহিস্থ কোণ সম্পর্কে। বহিস্থ কোণ কাকে বলে? বহিস্থ কোণ হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ তৈরি হবে তাকে আমরা বলবো ওই ত্রিভুজের একটি বহিস্থ কোণ। মনে করো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এই সি পয়েন্টকে যদি আমরা এই দিকে বর্ধিত করি কোণ পর্যন্ত, মনে করো ডি পর্যন্ত, আমরা এটাকে বর্ধিত করলাম, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? আর এই কোণটাকে আমরা বলি ত্রিভুজের একটি বহিস্থ কোণ। তো এইভাবে ত্রিভুজের তিনটা বহিস্থ কোণ তুমি চাইলে আঁকতে পারো, তিন দিকে বর্ধিত করে তিনটা রেখাকে, ঠিক আছে। তো এখন তোমার দেখো এই বহিস্থ কোণের সাথে আবার এদের একটা সম্পর্ক আছে, সেটা আসলে না বললেও আমি সামথিং বলি, তবে এর সাপেক্ষে এটা কি কোণ? আশা করি তোমরা এখন বলতে পারবা। এর সাপেক্ষে এটা হচ্ছে সম্পূরক কোণ, আরেকটা বলা যায় এর সাপেক্ষে এটা হচ্ছে সন্নিহিত কোণ। দুইটা কথা বলা যায়, এরা পরস্পরের সম্পূরক কোণ, যেহেতু 180 ডিগ্রি সরল কোণে আছে দুইটা মিলে, এই যে দেখো এই সরল কোণ, তার মানে পরস্পরের এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের পরস্পরের কি সম্পূরক কোণ। আরেকটা কথা বলা যায় এইটা এটার কি কোণ? সন্নিহিত কোণ, যেহেতু একই বিন্দুতে পাশাপাশি দুইটা কোণ আছে, ঠিক আছে। ওকে, এবং এই দুইটা অ্যাঙ্গেলকে বলা হয় এর বিপরীত অন্তস্থ কোণ। এই কোণের এই দুইটা অ্যাঙ্গেলকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রে আমরা দেখছি এইটা এই তিনটাই অন্তস্থ কোণ, তবে এই বহিস্থ কোণের সাপেক্ষে এই দুইটা হচ্ছে এর বিপরীত অন্তস্থ কোণ। তাহলে প্রশ্ন হলো এটা কি? বললাম তো সন্নিহিত কোণ বা এর সাপেক্ষে এটা সম্পূরক কোণ, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এখন আমরা জানবো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ সম্পর্কে। তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কাকে বলে? বৃত্তের কেন্দ্রে দুটি রশ্মি বা রেখাংশ যে কোণ তৈরি করবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, একটা রেখাংশ এই দিক থেকে আসলে সেটা হলো ও এ, আরেকটা রেখাংশ মনে করো এটা হচ্ছে ও বি। এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে এটা কি আমরা বলি কেন্দ্রস্থ কোণ। এইটাও বেসিক্যালি কেন্দ্রস্থ কোণ, মাথায় রাখতে হবে এই দুইটাই কিন্তু কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা জানবো হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কে। তাহলে বৃত্তস্থ কোণ কাকে বলে? অ্যাকচুয়ালি বৃত্তের উপরে বৃত্তের দুটি
কোন বিন্দুতে যেই কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। মনে করো এই দিক থেকে একটা যে এখানে গেল, এটার নাম হচ্ছে এ বি, আর এই দিক থেকে একটা যে গেল যার নাম হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এই যে বি বিন্দুতে যে কোণটা তৈরি করছে বৃত্তের উপরে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের দুটি যে বৃত্তের উপরে কোন বিন্দুতে যে কোণ তৈরি করবে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এখানে আমরা লিখতে পারি কোণ এ বি সি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এখন আমাদের অ্যাকচুয়ালি কোণের আলোচনা শেষ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো ক্ষেত্র নিয়ে আলোচনা করার শুরুতে প্রথমে যে চলে আসে সেটা হচ্ছে ত্রিভুজ। তো এখন প্রশ্ন হলো ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, অথবা এইভাবে বলা যায় তিনটি রেখাংশ, বাহু আর রেখাংশ কিন্তু সেম, তিনটি রেখাংশ দ্বারা কোনো অঙ্কিত চিত্রই হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিভুজ। তো আসো আমরা দেখি, যেমন একটু খেয়াল করো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের এই যে দেখো রেখাংশ বা বাহুগুলা যে সাধারণ বিন্দু, অর্থাৎ দুইটা দুইটা যে বিন্দুতে ছেদ করছে, এগুলাকে আমরা বলি শীর্ষবিন্দু। কি বলি? শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এই শীর্ষবিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা বি, এই শীর্ষবিন্দুটার নাম দিয়ে দিলাম সি। তার মানে ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিভুজ চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ, যেহেতু একটা বাহু একটা বাহু একটা বাহু, অর্থাৎ এই যে তিনটা রেখাংশ দ্বারা যেহেতু এটা আবদ্ধ হয়েছে এই অংশটা, তার মানে এটাই হচ্ছে একটা ত্রিভুজ। এখন বিভিন্ন রকমের ত্রিভুজ আছে, তো সেগুলাকে আমরা বাহু ক্ষেত্রে তিন ভাগে ভাগ করে নিয়েছি এবং কোণ ক্ষেত্রে তিন ভাগে ভাগ করে নিয়েছি। তো বাহু ক্ষেত্রে কোন তিন প্রকার ত্রিভুজ আছে সেটা আমরা এখন দেখব। বাহু ভেদে যেই তিন প্রকার ত্রিভুজ আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এগুলা বাহুর সাথে সম্পর্ক। তো অ্যাকচুয়ালি নাম থেকেই বোঝা যাচ্ছে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, যেহেতু সমবাহু, তিনটি বাহুই সমান, তাদেরকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। মনে করে এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম যার তিনটা বাহুই অ্যাকচুয়ালি সমান, যেহেতু এটা আমি হাতে আঁকছি, সমান নাও হতে পারে, ধরে নিচ্ছি আমরা সমান। তো এই শীর্ষবিন্দুটার নাম দিয়ে দিলাম এ, এই শীর্ষবিন্দুটার নাম বি, এবং এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম সি, এবং ধরে নিলাম এইটা এইটা এটা সমান, অর্থাৎ এ বি সমান বি সি সমান সি এ বা এসি, তুমি যেটাই লেখো, দেখো সি থেকে এ বা এসি। যদি তিনটাই সমান হয় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমবাহু। ঠিক আছে, ওকে। তো এখানে আমি আরেকটু ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই, যখন কোন ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হবে, তখন তাদের তিনটা কোণই সমান হয়ে যায়। অর্থাৎ অ্যাকচুয়ালি এইটা 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 এই তিনটা কোণই সমান, এবং একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো একটু খেয়াল করো, এই ত্রিভুজটা যেহেতু তিন কোণের সমষ্টিটাই 180 ডিগ্রি, এবং দেখো যেহেতু তিনটা বাহুই সমান আর তিনটা কোণও তখন সমান হয়ে যাবে, আর তিনটা কোণ যদি সমান হয় তাহলে 180 ডিগ্রিকে যদি সমান তিনটা ভাগে ভাগ করি কত ডিগ্রি করে পড়বে? ডেফিনেটলি 60 ডিগ্রি করে পড়বে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, এবং সেই কোণের মানগুলো কত ডিগ্রি করে? ডেফিনেটলি 60 ডিগ্রি করে, মাথায় রাখবা। ওকে, তো আসো এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? বুঝাই যাচ্ছে নাম থেকে, আগেরটা সমবাহু ছিল, তার মানে প্রত্যেকটি বাহু সমান ছিল, আর এখানে সমদ্বি, তার মানে দুইটা বাহু সমান হতে হবে। যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আসো আমরা দেখি কিরকম। অ্যাকচুয়ালি এরকম একটা ত্রিভুজ মনে করো, এটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, আমরা এইটা আর এটা ধরে নিলাম সমান, এটা হচ্ছে অসমান। ঠিক আছে, তো এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি, এ বি সমান এসি বা সিএ ইকুয়াল নট বিসি। যেহেতু এই দুইটা সমান আর এটার সাথে এটা সমান না, তার মানে এটা অসম, তার মানে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, যেহেতু দুইটা বাহু সমান। হ্যাঁ, ওকে। এখানে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই, যেহেতু দুইটা বাহু সমান তাহলে এইটারও দুইটা কোণ সমান হবে,
এখন প্রশ্ন হচ্ছে কোন দুইটা কোণ সমান হবে, এইটা আর এইটা নাকি এইটা আর এইটা নাকি এইটা আর এইটা, কোন দুইটা কোণ সমান? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলার বিপরীত কোণগুলার সমান। এখন এই দুইটা সমান বাহু, তাহলে এর বিপরীত কোণ কোনটা? দেখো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এইটা, অর্থাৎ কোন কোণের বিপরীত বাহু কোনটাকে আমরা বলি, অর্থাৎ কোন কোণের সাথে যেই বাহুটা কোনো রিলেটই থাকে না, ঠিক আছে? তাহলে দেখো এই কোণের সাথে এই বাহুটা কি রিলেট? না, এই দুইটা বাহু হচ্ছে রিলেট, তাই এটা যেহেতু রিলেট না, এটাকে আমরা এই কোণের বিপরীত বাহু বলি, অথবা এই উল্টে বললে আর কি এভাবে বলা যায় এই বাহুর এটা বিপরীত কোণ। এবং এই বাহুর বিপরীত কোণ কোনটা? ডেফিনেটলি এই যে এটা। আর আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখানে সমান সমান বাহুকে সমান সমান হচ্ছে এবির সমান হচ্ছে এসি, হ্যাঁ। এবং দেখো এবির বিপরীত কোণ কোনটা? এবির বিপরীত কোণ ডেফিনেটলি এইটা, এটার নাম কি? এ সি বি, কোণ এ সি বি। এই কোণের সমান হবে কোন কোনটা? এই এসি বাহুর বিপরীত কোণটা। তাহলে এসি বাহু কোনটা? এটা। তার বিপরীত কোণ কোনটা? ডেফিনেটলি এইটা। তাহলে কি কোণ? এ বি সি, কোণ এ বি সি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান, তাই দুইটা কোণও সমান। এবং কোন দুইটা কোণ? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুগুলার বিপরীত কোণগুলা সমান। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহুও সমান নয় সেই ধরনের ত্রিভুজকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো মোটামুটি দেখি বোঝা যায়, তারপর যেহেতু হাতে আঁকছি দেখেও বোঝা যায় যে এইটা 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 সমান নয়, ঠিক আছে? অর্থাৎ আমি লিখতে পারি এ বি নট ইকুয়ালস টু বি সি নট ইকুয়ালস টু সি এ। সুতরাং ত্রিভুজ এ বি সি বিষমবাহু, বিষমবাহু, ঠিক আছে, ওকে। আসলে এবার আমরা কোন বেদে যে তিন প্রকার ত্রিভুজ আছে সেই ত্রিভুজগুলা নিয়ে আলোচনা করব। তো এখন কোন বেদে কোন তিন প্রকার ত্রিভুজ আছে বা কি কি ত্রিভুজগুলা, সেগুলো হচ্ছে প্রথমে আসে আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে আসে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তারপরে ফাইনালি আসে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই তিন প্রকার ত্রিভুজ আছে। এখন এই যে সম দেখে আগেরটা সমবাহু ছিল বিধায় প্রত্যেকটি বাহু সমান হয়ে গেছে, এখন সমকোণী দেখে বোঝা যাইতে পারে যে প্রত্যেকটা কোণ সমান। এক্স্যাক্টলি নট, কিন্তু তার কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলি আসছি যে ওই ক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমান থাকে, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ সমকোণ থাকবে, তার মানে ত্রিভুজটা দেখতে অনেকটা এরকম হবে এ বি সি, যার ভিতরে কোণ বি কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? এখানে আরো একটা ইনফরমেশন আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর একটা স্পেসিফিক নাম আছে, সেটার নাম হলো অতিভুজ। অতিভুজ, এই যে এসি যেই বাহুটা আছে এটাকে আমরা বলবো অতিভুজ, তার কারণ হচ্ছে এটা সমকোণের বিপরীত বাহু। এখন তাহলে প্রশ্ন হতে পারে এই দুইটা বাহুর নাম কি? এই দুইটা বাহুর নাম একটা লম্বা একটা ভূমি, তবে যাদের ত্রিকোণমিতি আছে সেই ক্ষেত্রে আরো ক্লিয়ারলি তারা বুঝতে পারবে কখন ভূমি হয় কখন এইটাও ভূমি হতে পারে। তো আমরা নর্মালি ধরে নিব এটা ভূমি, এটা উচ্চতা, ঠিক আছে? আর যাদের ত্রিকোণমিতি আছে ওখানে আরো বিস্তারিত আলোচনা আছে, তারা সেখান থেকে দেখবে, ওকে। তো সবসময় মাথায় রাখবো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম কি? অতিভুজ, ওকে। তো এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখবো ম্যাথমেটিক্যালি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সমকোণী, সমকোণী এবং কোণ এ বি সি, এ বি সি সমকোণ, সমকোণ, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণকে অবশ্যই তারা বলা হয় কি? সূক্ষ্মকোণ, ঠিক আছে? যেহেতু এগুলা একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটার ভিতরে কেউ কি 90 ডিগ্রি হওয়ার আর চান্স আছে?
না। কেন? ত্রিভুজের মোট কোণের সমষ্টি, তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেখান থেকে একটা নিয়ে গেছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর বাকি আছে কি 90, অর্থাৎ এই যে বাকি যে দুইটা সূক্ষ্মকোণ আছে সেই দুইটা সবসময় যোগ হয়ে কত হবে? 90 ডিগ্রি হবে। তো অনেক সময় তোমাদেরকে অনেক ম্যাথ দিতে পারে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে, তো সেখান থেকে অন্য কিছু বের করতে বলতে পারে। তো তোমরা মাথায় রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে সমকোণে তো আলাদা 90 নিয়ে নিচ্ছে, বাকি থাকবে 90 ডিগ্রি। অর্থাৎ এটা 30 হলে এটা 60, এটা 50 হলে এটা 40, এটা 45 হলে এটাও 45, ঠিক আছে। ওকে, আসো এবার আমরা জানবো স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে। তো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। যেমন একটু খেয়াল করে, এরকম একটা ত্রিভুজ, এটা এ, এটা বি পয়েন্ট ধরলে আর এটা সি পয়েন্ট ধরলে, তাহলে ত্রিভুজ এ বি সি স্থূলকোণী, স্থূলকোণী যার কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা কি কোণ? স্থূলকোণ, স্থূলকোণ। ওকে, আসো এবার আমরা জানবো সূক্ষ্মকোণ সম্পর্কে। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তো মোটামুটি সমবাহু ত্রিভুজটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। ওকে, এ বি সি এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা কোণই কি কোণ? সূক্ষ্মকোণ। দেখছো এটা একটা, অর্থাৎ এ বি সি সূক্ষ্মকোণী। তো বন্ধুরা এবার আমরা ত্রিভুজের আলোচনা শেষ করে ফেলেছি, এবার চলে যাব আমরা চতুর্ভুজের আলোচনায়। তো এখন প্রশ্ন হলো চতুর্ভুজ কাকে বলে? ত্রিভুজ যেহেতু তিনটি বাহু বা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলছি, তাহলে চতুর্ভুজ ডেফিনেটলি হবে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলবো। তাহলে ডেফিনেটলি এটা একটা চতুর্ভুজ, যেহেতু চারটা বাহু দ্বারা, ঠিক আছে। আর এরা তো শীর্ষবিন্দু, আমরা আগেই বলে আসছি। তাহলে এটা এ, এটা ধরলাম বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তোমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত থেকে বিন্দুগুলা ধরবা, তাহলে ভালো হবে, না ধরলেও কোনো প্রবলেম নেই। ওকে, তো এটা হচ্ছে একটি আমাদের চতুর্ভুজ, যেহেতু চারটা বাহু আছে, এইটা দুইটা তিনটা চারটা, এই চারটা বাহু আছে। তবে এরা সমান হতে পারে, নাও হতে পারে। এই যে সমান অসমান বা সমান্তরাল, এর উপর ডিপেন্ড করে অনেক ধরনের চতুর্ভুজ আছে। তো আসো আমরা সেই চতুর্ভুজগুলা সম্পর্কে এখন জানবো। তবে মাথায় রাখবা চতুর্ভুজ হওয়ার জন্য অবশ্যই চারটা বাহু বা রেখাংশ লাগবে, এবং চারটা রেখাংশ দ্বারা কোনো একটা আবদ্ধ চিত্র বা অঙ্কিত যে চিত্র সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি চতুর্ভুজ। তো চতুর্ভুজের ভিতরে ফার্স্টই আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সামান্তরিক। তো এখন প্রশ্ন হলো সামান্তরিক কাকে বলে? সামান্তরিক যেহেতু এক ধরনের চতুর্ভুজ, তার মানে আমরা ডেফিনিশনটা এইভাবে দিতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো সামান্তরিক। অ্যাকচুয়ালি চিত্রটা দেখতে কিরকম? এরকম, বিপরীত বাহুগুলা পরস্পর সমান, ঠিক আছে। তার মানে এই বাহুটা এই বাহুর সমান, আর এই বাহুটা এই বাহুর সমান, কারণ এই বাহুটা এটার বিপরীত, এই বাহুটা এটার বিপরীত, ঠিক আছে। ওকে, যদি এই পয়েন্টগুলোর নাম এ, এটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, আর এটার নাম ডি দিই, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কে কে সমান্তরাল? এ বি সমান্তরাল হচ্ছে কার? এ বিটা সমান্তরাল হচ্ছে অ্যাকচুয়ালি সিডির, এবং আবার দেখো এখানে এডিটা সমান্তরাল কার? এডি সমান্তরাল হচ্ছে বিসি, ঠিক আছে, বা বিসি সমান্তরাল এডি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এবং আরো তথ্য হলো এই এবি সমান হচ্ছে অ্যাকচুয়ালি সিডি। এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বলছি আমি, ও আবার হচ্ছে আমি লিখতে পারি বিসি সমান হচ্ছে এডি, ঠিক আছে। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পরের সমান্তরাল, দেখো একটাকে আরেকটা ছেদ করার কোনো ইয়া আছে? তাদের মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান না, সরলরৈখিক দূরত্ব কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে যে সরলরৈখিক দূরত্ব আছে এখান থেকে সেম সরলরৈখিক দূরত্বই আছে, এই সরলরৈখিক দূরত্বটা সেম থাকতে হবে, ঠিক আছে। এবং একটাকে আরেকটা কখনই ক্রস করবে না, তুমি বর্ধিত করো আর যাই করো, যদি না করে তাহলে তারা পরস্পরের সমান্তরাল, এবং সমান্তরাল হলেই হবে না, আবার সমানও হতে হবে, তাহলে আমরা তাকে সামান্তরিক বলবো, আদারওয়াইজ নট।
তো চতুর্ভুজের ক্ষেত্রে এখানে একটা তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে কর্ণ। চতুর্ভুজের কর্ণ, সে কর্ণ কাকে বলে? কর্ণ আর কোণ কিন্তু সেম নয়। কর্ণ হচ্ছে কোন একটা চতুর্ভুজের কোন একটা কোণের শীর্ষবিন্দু বা কোন একটা শীর্ষবিন্দু হতে তার বিপরীত কোণের শীর্ষবিন্দু পর্যন্ত মধ্যবর্তী সরলরেখিক যে দূরত্বটা বা সরলরেখাটা, সেইটি হচ্ছে একটা কর্ণ। তাহলে একটা কর্ণ হচ্ছে বিডি, আরেকটা কর্ণ এই দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত কোণটা এটা, তাহলে এটা হচ্ছে আরেকটা কর্ণ ও এসি। তাহলে এখানে কয়টা কর্ণ? দুইটা কর্ণ, একটা হচ্ছে বি থেকে ডি পর্যন্ত আর একটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত। তো অ্যাকচুয়ালি ত্রিভুজের কিন্তু কর্ণ নাই, তার কারণ হচ্ছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু নাই। দ্যাটস ওয়াই ত্রিভুজের কর্ণ থাকে না, চতুর্ভুজ বা বহুভুজের কর্ণ থাকে। ঠিক আছে, তো কর্ণ তো অ্যাকচুয়ালি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে আরো একটা তথ্য দিতে চাই যেগুলো আমরা প্রুফ করব, বিশেষ করে এইটার ক্লাস এগুলো আছে। সেটা হলো এই যে সামান্তরিকের যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই খণ্ডে খণ্ডিত করে। যদি তারা কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে এইটা তথ্যটা হচ্ছে এরকম, এখানে যতটুকু দৈর্ঘ্য আছে অর্থাৎ এ থেকে ও পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য আছে, অ্যাকচুয়ালি ও থেকে সি পর্যন্ত ততটুকু দৈর্ঘ্যই থাকবে। আবার ও থেকে বি পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য আছে, ও থেকে ডি পর্যন্ত ততটুকুই দৈর্ঘ্যই থাকবে। এই জন্যই বলি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই খণ্ডে বিভক্ত করে। তবে এই নয় যে কর্ণ দুইটা সমান। দেখো এইটা বড় কর্ণ, এটা হচ্ছে ছোট কর্ণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি ও সমান হচ্ছে কি ওডি, এবং কি এ ও সমান হচ্ছে ওসি। অর্থাৎ কর্ণের সমদ্বিখণ্ড পরস্পর সমান, এই পাশে যতটুকু অংশ হবে ওই পাশে ততটুকু অংশই হবে, এবং এই কর্ণের এই পাশে যতটুকু হবে এই পাশে ঠিক ততটুকুই হবে। ঠিক আছে, তো আসো এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আয়ত সম্পর্কে। তো আয়ত কাকে বলে? অ্যাকচুয়ালি আয়ত কিন্তু এক ধরনের সামান্তরিক। ঠিক আছে, তো আয়তের ডেফিনেশনটা কিরকম? যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ। দেখো আমরা যে সামান্তরিকটা আঁকছি সেটা কিন্তু কোণগুলো সমকোণ ছিল না। ঠিক আছে, আর যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আমরা বলি আয়ত। অথবা তুমি যদি এটা ডেফিনেশনটা এইভাবে না দিয়ে এইভাবে দিতে চাও, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা বলবো আয়ত। আসো আমরা তার মানে দেখি যে আয়তক্ষেত্রটা কেমন হতে পারে। অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, দেখো প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, এ বি সি ডি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি, ও তারপর আমরা কি লিখতে পারি, এটা সমান্তরাল না, এডি সমান্তরাল বিসি। এবং আমরা এখানে আরো তথ্য লিখতে পারি, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি সমান, এবি সমান হচ্ছে ডিসি, ও আবার এই বাহুটা এই বাহুর সমান, তাহলে বিসি সমান হচ্ছে কি এডি। ঠিক আছে, ওকে। এখানে আগে পরে লেখাটা কিন্তু ডাজন্ট ম্যাটার, তুমি চাইলে বিসিটা আগে লিখতে পারতা, এডিটা পরে লিখতে পারতা, কোনো প্রবলেম নেই। ওকে, এবং এখানে আরো একটা তথ্য লিখতে হবে এই ক্ষেত্রে, এবং কোণ একটা লিখতে হবে এ বি সি সমান, তুমি চাইলে প্রত্যেকটি লিখতে পারো, সমান কোণ এডিসি এই কোণটা, তারপরে সমান কোণ সমান কোণ বিএডি এই কোণটা, আর এটা যদি লিখতে চাও কোণ বিসিডি। ঠিক আছে, চারটা কোণই যেহেতু সমকোণ, কি কোণ সমকোণ, সুতরাং আমরা এখান দিয়ে লিখতে পারি, সুতরাং এবিসি এটা হচ্ছে চতুর্ভুজ চিহ্ন, এবিসি ডি একটি আয়ত, বা এবিসিডি একটি আয়ত লিখতে পারো তুমি। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এখন আমরা আয়তের কর্ণ সম্পর্কে একটু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এর যে কর্ণগুলো আছে সেগুলো কিন্তু পরস্পরের সমান। আয়তক্ষেত্রে যে কর্ণগুলো আছে এগুলো পরস্পরের অ্যাকচুয়ালি সমান। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে দেখছি একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ। ঠিক আছে, আর আয়তের ক্ষেত্রে কর্ণগুলা পরস্পরের সমান, অর্থাৎ কর্ণ এসি সমান হচ্ছে কর্ণ
বিডি। যদি দুইটা কর্ণই সমান হয়ে যায় তাহলে অবশ্যই এটা আয়ত। এবং এখানেও সিমিলার, এখানেও কর্ণদ্বয়কে পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। ওকে, তো এটাও চাইলে তুমি লিখতে পারো, আদারওয়াইজ নট। আবার এখান থেকে এটা যদি এটা ও পয়েন্ট হয়, এখান থেকে এটা, তবে এখানে চারটা খণ্ডে কিন্তু সমান, যেহেতু অ্যাকচুয়ালি কর্ণ দুইটা সমান আর তাদেরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে চারটা খণ্ডে এখানে কি সমান। ওকে বন্ধুরা, এখন আমরা জানবো বর্গ সম্পর্কে। তো অ্যাকচুয়ালি বর্গ এক ধরনের সামান্তরিকও বলতে পারো, আবার আয়তও বলতে পারো। তো বর্গ কাকে বলবো? বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, তাকে আমরা অ্যাকচুয়ালি বর্গ বলবো। বর্গ হচ্ছে এরকম অ্যাকচুয়ালি, যে আরেকটু অবশ্যই এটা আরেকটু মনে হয় ছোট হবে, এই যেহেতু ছোট করে আঁকছি, এ বি সি ডি, এটা একটি বর্গ যার চারটা বাহুই সমান। হাতে আঁকছি, একটু কম বেশি হতে পারে, এটা বুঝে নিবা। এবং দেখো বিপরীত বাহুগুলা পরস্পরের কি আছে, এই বাহুটা এই বাহুর সমান্তরাল আছে, এই বাহুটা এই বাহুর সমান্তরাল আছে, এবং সবগুলা বাহুই সমান, অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, চারটা বাহুই কি সমান। এবং দেখো বিপরীত বাহুগুলা পরস্পরের কি সমান্তরাল। দ্যাটস ওয়াই আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এটাকে এই অর্থে আয়ত বলা যায়। আবার যেহেতু বিপরীত বাহুগুলা পরস্পরের সমান্তরাল, সেই দিক থেকে আমরা সামান্তরিকও বলতে পারি। তো বর্গের কর্ণের ক্ষেত্রে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই বর্গের কর্ণদ্বয় অ্যাকচুয়ালি পরস্পরকে তো সমদ্বিখণ্ডিত করেই, এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণ অ্যাকচুয়ালি এরকম, যে এই যদি হয় কর্ণ দুইটা, তাহলে এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি কত ডিগ্রি? অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ওকে, আসো এবার আমরা জানবো রম্বস সম্পর্কে। রম্বস হচ্ছে এক ধরনের সামান্তরিকী, এটাকে সামান্তরিক বলা যায়। তো রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলা সমান্তরাল, তবে কোণগুলা সমকোণ নয়, ঠিক আছে। এই অর্থে আর কি এটা আয়তন সামান্তরিক, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম দেখতে, চিত্রটা অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে। এটা এ বি সি ডি, এটা সামান্তরিকের মতোই, বাট প্রত্যেকটা বাহু হবে অ্যাকচুয়ালি সমান। এটা 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 সমান, ঠিক আছে। অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, ঠিক আছে। এবং এখানেও এটাও কর্ণদ্বয়কে পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তবে এখানে মাথায় রাখতে হবে কর্ণ দুইটা সেম না, একটা বড় একটা ছোট কর্ণ। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল কিন্তু সমান নয়, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে মোটামুটি এরকম, এ বি সি ডি। দেখো এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের কি সমান্তরাল, বাট সমান নয়। উপরে একটা ছোট তুলনামূলক নিচেরটার চেয়ে, হ্যাঁ। আর এরা কিন্তু সমান্তরাল না, তার কারণ হচ্ছে এদেরকে তুমি যদি একসময় বর্ধিত করো তাহলে একসময় না একসময় যা ছেদ করবে। আর তাছাড়াও এখান দিয়ে যেই দূরত্ব, এখান দিয়ে তো সেই দূরত্ব নাই। সরলরৈখিক দূরত্ব অলওয়েজ কি হতে হবে? সমান হতে হবে। দ্যাটস সেই সমান নেই, তার মানে এই দুটা সমান্তরাল না। তাহলে সমান্তরালকে এখানে এডি সমান্তরাল বিসি, দ্যাটস ওয়াই এ বি সি ডি, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ঠিক আছে। আমরা তো এটাই বলছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, তাহলে এই বাহুটার বিপরীত এটা না? হ্যাঁ, অবশ্যই বিপরীত। তো এক জোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো ট্রাপিজিয়াম। আসো এবার আমরা জানবো ঘুড়ি সম্পর্কে। তো বন্ধুরা, ঘুড়ির মাধ্যমে আমাদের চতুর্ভুজের আলোচনা শেষ হয়ে যাবে, এরপরে আমরা চলে যাব বৃত্তের আলোচনায়। তো ঘুড়ি কাকে বলে? ঘুড়ি হচ্ছে অ্যাকচুয়ালি যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলা পরস্পর সমান, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো অ্যাকচুয়ালি ঘুড়ি। দেখতে অনেকটা এরকম, দেখো এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহুর সমান। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে এডি। সন্নিহিত বাহু, বাহু এখানে কিন্তু কোন বলিনি, সন্নিহিত বাহু। যদি একটি বিন্দুতে দুইটি বাহু থাকে পাশাপাশি, তাহলে একটাকে আরেকটা সন্নিহিত বাহু বলে, ঠিক আছে। তার মানে এইটা সন্নিহিত এইটা, আবার এই বাহুর সন্নিহিত বাহু এইটা। তাহলে এ বি সমান এডি
এবং বিসি সমান হচ্ছে কি সিডি। সুতরাং এ বি সিডি হচ্ছে ঘুড়ি। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি জানবো বৃত্ত সম্পর্কে। তো এখন প্রশ্ন হলো বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে অ্যাকচুয়ালি একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো চলমান বিন্দু যেই বক্রপথ তৈরি করে সেটাকেই আমরা বলি বৃত্ত। যেমন একটু খেয়াল করো, এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, এই বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেই বক্রপথ তৈরি করেছে বা সঞ্চার পথ চলমান পথ তৈরি করেছে সেটাই হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট বিন্দু এটাকেই বলি আমরা কেন্দ্র, ঠিক আছে, বা স্থির বিন্দু। এবং যে চলমান বিন্দু একে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বক্রপথ তৈরি করছে, এই যে নির্দিষ্ট দূরত্ব সে বজায় রাখছে সেটা কি আমরা বলি ব্যাসার্ধ। কি বলি? ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই ব্যাসার্ধটা সব দিকেই সমান, সর্বদিকে কি সমান। ঠিক আছে, তো ব্যাসার্ধের ডেফিনেশন এইভাবেও দেওয়া যায়, বৃত্তের কেন্দ্র থেকে, আর এই যে বাঁকা পথ এটাকে বলে পরিধি বা পরিসীমা। অ্যাকচুয়ালি পরিসীমা একটু আলোচনা করা উচিত, পরিসীমা বা পরিধি। ঠিক আছে, পরিধি। তো পরিধিটা হচ্ছে কি, কোন একটা ক্ষেত্রকে মোট যেই রেখা আবদ্ধ করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিধি বা পরিসীমা। ঠিক আছে, মোট সীমানাটা কতটুকু, যে আবদ্ধ রেখাটা সেটার মোট সীমানাটা কতটুকু সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিসীমা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা কি বলছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিসীমা পর্যন্ত বা পরিধি পর্যন্ত এই সরলরৈখিক দূরত্ব সেটাকে বলে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। আবারও বলি, ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সোজাসুজি বা সরলরৈখিক যে দূরত্ব সেটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। ঠিক আছে, আচ্ছা আসলে এবার আমরা জানবো যে সম্পর্কে। যে কাকে বলে? বৃত্তের বৃত্তের যে হচ্ছে বৃত্তের উপরস্থ, এটা অ্যাকচুয়ালি বৃত্তের উপর, এটা বৃত্তের ভিতর, এটা হচ্ছে বৃত্তের বাহির। এখন দেখো যে কাকে বলে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে বৃত্তের অপর বিন্দু পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তের যে। বৃত্তের কোনো বিন্দু হতে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে বৃত্তের অপর উপরস্থ কোনো বিন্দুর সংযোজক বা সরলরৈখিক যে দূরত্ব বা সংযোজক যে রেখা, অ্যাকচুয়ালি সেটাকে আমরা বলতেছি যে। এটাকে বলে বৃত্তের যে। এটা একটা যে। তো অসংখ্য যে থাকতে পারে। ঠিক আছে, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে অপর বিন্দু পর্যন্ত সংযোজক যে রেখা বা সংযোজক যে সরলরেখা সেটি হচ্ছে অ্যাকচুয়ালি যে। তো অ্যাকচুয়ালি এখন আমরা আলোচনা করব ব্যাস নিয়ে। তো ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপরস্থ অপর বিন্দু পর্যন্ত কেন্দ্রগামী সংযোজক সরলরেখাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাস। আমি আবার বলি, বৃত্তের উপরস্থ মনে করে একটা বিন্দু এবং অপর আরেকটা বিন্দু হচ্ছে এখানে বা এখানে, এই কেন্দ্রগামী, তারপরে এই দুই বিন্দুর কেন্দ্রগামী সংযোজক সরলরেখাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাস। আর ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বৃহত্তম যে। ঠিক আছে, এই যে এখানে এটা আঁকছি, এই পয়েন্টটা যদি এ ধরি, এই পয়েন্টটা যদি বি ধরি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাস। আর এখানে দেখো আমরা বলছি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেই সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যতটুকু দূরত্ব আছে এখান থেকে অ্যাকচুয়ালি ততটুকু দূরত্বই আছে, তার কারণ হচ্ছে নির্দিষ্ট দূরত্ব সে বজায় রেখে তো চলে, রাইট? তার মানে এই পুরোটা যদি ব্যাস হয়, অর্থাৎ এই পুরোটাকে যদি আমরা ডি ধরি, তাহলে এই ব্যাসার্ধটাকে যদি আমরা রেডিয়াস বা আর ধরি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে একটা আর, এখানে পাওয়া যাচ্ছে, এখান থেকে এতটুকু পাওয়া যাচ্ছে আরেকটা আর, তাহলে দুইটা আর যোগ করলে আমরা পাচ্ছি কি ডি ইকুয়ালস টু 2r। ঠিক আছে, ব্যাস মানে ডায়ামিটার, এই কারণে ডি ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে ডি ইকুয়ালস টু 2r, অর্থাৎ ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা আমি এভাবে বলতে পারি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এই 2 কে এই পাশে নিয়ে আসলে অর্ধেক হয়ে যাবে না? তুমি যদি ব্যাসার্ধ দিয়ে বলো তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে, আর যদি ব্যাস দিয়ে বলো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এখন আমরা বৃত্তের স্পর্শক সম্পর্কে জানবো। তো স্পর্শক হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইন, এক ধরনের রেখা। ঠিক আছে, তো যেই রেখাটা বৃত্তের একটা কেবলমাত্র একটা বিন্দুকেই ছেদ করবে, তখন আমরা ওই রেখাটাকে আমরা বলবো বৃত্তের স্পর্শক। তুমি একটু খেয়াল করো, মনে করো এই একটা বৃত্ত আছে, হ্যাঁ, এই বৃত্তটার এখানে একটা পয়েন্ট আছে, যদি কোনো রেখা এটাকে ছেদ করে যায়, এই একটা মাত্র পয়েন্টকে যদি সে ছেদ করে, ধরো এই এবি রেখাটা
ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে এটাকে সে সেট করে গেল। ঠিক আছে, তাহলে এখানে যে একটা পয়েন্ট, এটা ধরো পি পয়েন্টটা সে সেট করে গেল। তাহলে এই যে এবি রেখাটা এটা হচ্ছে এই বৃত্তের একটি স্পর্শক। তার কারণ হচ্ছে সে বৃত্তের শুধু এই পি পয়েন্টটা অর্থাৎ একটা পয়েন্ট কি করছে, সেট করছে। যদি এরকম থাকতো তাহলে এইটাকে বলা হয়তো বৃত্তের ছেদক, কারণ এ একের অধিক বিন্দুকে সেট করছে। ঠিক আছে, দ্যাটস এটা হচ্ছে ছেদক, আর এটাকে বলবো আমরা স্পর্শক। স্পর্শক হওয়ার শর্ত কি, কেবলমাত্র একটা বিন্দুকে সেট করতে হবে, একের অধিক সেট করলে সে আর স্পর্শক থাকবে না, সে হয়ে যাবে ছেদক। ওকে, তো এখানে একটা কথা থাকে যে সাধারণ স্পর্শক থাকে। সাধারণ স্পর্শক মানে যদি একাধিক বৃত্ত পাশাপাশি রাখে, ধরো দুইটা বৃত্ত যদি থাকে এখানে, তো এদের সাধারণ স্পর্শক কোনটা? অ্যাকচুয়ালি এই যে এই বৃত্তের একটা বিন্দু এবং এই বৃত্তের একটা বিন্দু যদি কোনো রেখা ছেদ করে, ঠিক আছে, তখন ওই রেখাটাকে আমরা বলবো এই দুই বৃত্তের সাধারণ স্পর্শক, এরকম আর কি। তখন আমরা এই যে এই এবি রেখাটা ধরো এই বৃত্তের একটা পয়েন্ট পি কে সেট করলো আর এই বৃত্তের একটা পয়েন্ট কিউ কে সেট করলো, তাহলে এই এবি কে বলতে পারি এই দুই বৃত্তের সাধারণ স্পর্শক বা কমন স্পর্শক। ওকে, তো অ্যাকচুয়ালি এখন আমরা তো রেখার সাথে বৃত্তের স্পর্শক দেখাইলাম, বৃত্ত বৃত্তের সাথে স্পর্শক তৈরি করতে পারে কিভাবে? অ্যাকচুয়ালি খেয়াল করো, যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তের কেবলমাত্র একটা বিন্দুকে সেট করে, তখন আমরা ওই বৃত্তদ্বয়কে পরস্পরের কি বলি? স্পর্শক বলি। ঠিক আছে, এবং এই স্পর্শকটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অন্তর স্পর্শক, একটা হচ্ছে বহির স্পর্শক। দেখো, যদি বৃত্তটা এরকম বাইরে থেকে স্পর্শ করে, তাহলে কেবলমাত্র একটা বিন্দুকে সেট করে, তখন এই ধরনের স্পর্শককে আমরা বলবো বহির স্পর্শক। আর যদি একটা আরেকটার ভিতরে থেকে পরস্পরকে সেট করে, অর্থাৎ যে কোনো এক পয়েন্টে সেট করে, তখন আমরা তাদেরকে বলবো অন্তর স্পর্শক। ঠিক আছে, দ্যাটস ইট। তো অ্যাকচুয়ালি এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা এবং পরিসীমা নির্ণয়ের যে ফর্মুলা এখানে বলে দিতে চাই। যেহেতু আমরা ব্যাসেরটা বলে দিছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া, এটাকে এ দ্বারা প্রকাশ করি। এটার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর মানে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, আর পাই এর ভ্যালুটা ফিক্সড, এটা একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 3.1416। ঠিক আছে, আর এখানে বৃত্তের পরিসীমা বা পরিধি নির্ণয়ের সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই আর, আর হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। ওকে, তো আশা করি এখানে যতটুকু আলোচনা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ত্রিভুজের পরিসীমাগুলো একটু বলে তারপরে হচ্ছে সর্বসমতা নিয়ে আলোচনা করে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। তো অ্যাকচুয়ালি পরিধি বা পরিসীমা বলছি কি, কোন একটা ক্ষেত্রের মোট যেই সরলরেখিক পথ সেটাই হচ্ছে পরিসীমা ওই ক্ষেত্রের। তো অ্যাকচুয়ালি যদি এখানে একটা ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝি আমরা? ত্রিভুজের পরিসীমা বলতে অ্যাকচুয়ালি ত্রিভুজের তিনটি বাহুকে যোগ করলে যেই মোট দৈর্ঘ্য পাবো বা মোট বাহুর যেই দৈর্ঘ্য পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিভুজের পরিসীমা। তার মানে এর পরিসীমা সমান আমরা লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি চতুর্ভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝবো? চতুর্ভুজের যে চারটা বাহু আছে এ বি সিডি, বহুভুজ থাকতে পারে, তো প্রত্যেকটা বাহুকে যোগ করে দিয়ে যে মানটা পাবো সেটি হচ্ছে ওই ক্ষেত্রের পরিসীমা। তো এই চতুর্ভুজের পরিসীমা আমরা কি পাবো? অ্যাকচুয়ালি এটার পরিসীমা পাবো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটাই হচ্ছে তার এই ক্ষেত্রের পরিসীমা। তবে হ্যাঁ, এখানে স্পেসিফিক কিছু কথা আছে, সেই পরিসীমাটা আমি একটু বলে দিচ্ছি। যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু তবে এদের পরিসীমাটা খুবই ইজি। কি কেন? কারণ তার তিনটা বাহুই সমান, এইটা এ হলে এইটাও এ, এইটাও এ। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে অ্যাকচুয়ালি 3a, অর্থাৎ তিনটা এ যোগ করলে তো অ্যাকচুয়ালি 3a হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো বর্গের পরিসীমা বা রম্বসের পরিসীমা নির্ণয় সহজ। তাদের পরিসীমা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু বর্গ আর রম্বসের চারটা বাহুই সমান, হ্যাঁ, তাহলে এদের পরিসীমা যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তার মানে প্রত্যেকটাই এ হবে, তাহলে এদের পরিসীমা কত হবে? অ্যাকচুয়ালি 4 এ হবে। হ্যাঁ, সরি, এটা ক্ষেত্রফলের মতো লাগবে, অ্যাকচুয়ালি এদের পরিসীমা হবে 4a। তো বন্ধুরা, আমাদের আজকের এই লেকচারের একদম শেষ টপিক, সেটা হচ্ছে সর্বসমতা। অ্যাকচুয়ালি সর্বসমতা কাকে বলে? সর্বসমতা হচ্ছে যে সর্বদিক থেকে সমান। ঠিক আছে, একটি ত্রিভুজ বা একটি ক্ষেত্রের উপর বা একটি রেখার উপর আরেকটি রেখাকে, অথবা একটি ত্রিভুজের উপর যদি আরেকটি ত্রিভুজকে, অথবা একটি ক্ষেত্রের উপর যদি আরেকটি ক্ষেত্রকে স্থাপন করা হয়, রাখা হয়,
যদি সর্বদিক থেকে হুবহুব মিলে যায়, কম বেশি না থাকে, হুবহুব মিলে যায়, তখন ওই দুইটাকে একটিকে আরেকটির সর্বসম বলতে পারবো। যদি একটা বাহুকে, ঠিক আছে, মনে করো এখানে একটা এবি রেখাংশ আছে, এই এবি রেখাংশটাকে আমরা সিডি রেখাংশের উপর স্থাপন করলাম। স্থাপন করা মানে রাখা। যদি এইটা এটার উপরে এক্স্যাক্টলি মিলে যায়, বেশি কম না থাকে, তখন এইটা এটার হয়ে যাবে কি সর্বসম। তখন আমরা লিখতে পারবো এবি বাহু সর্বসম। সর্বসম চিহ্নটা হচ্ছে এরকম সিডি, অর্থাৎ সর্বদিক থেকে সমান। হ্যাঁ, এখন ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো এটা একটা ত্রিভুজ আছে, মনে করো এবি সি, আরেকটা ত্রিভুজ আছে এখানে, ধরো আরেকটু বড়, এটার মতো মোটামুটি এই, এটা হচ্ছে সি ডি ই এফ। হ্যাঁ, এখন এই ত্রিভুজটার উপরে যদি এটাকে স্থাপন করা হয়, ঠিক আছে, যেহেতু হাতে আছে একটু বড় ছোট হইতে পারে, যদি এটার উপর এটা রাখলে হুবহুব মিলে যায়, এক্স্যাক্টলি এরকম যে একটা হাতের উপর আরেকটা হাতকে রাখলে যদি হুবহুব মিলে যায়, ঠিক আছে, কম বেশি না থাকে, তখন একটাকে আরেকটার সর্বসম বলবো। এখন অনেকের প্রশ্ন হইতে পারে, তাহলে এটাকে সর্বসম বলার কি আছে, সমানও বলতে পারি না, কিন্তু সমান আর সর্বসম একই কথা না। যদি তুমি বলো এই দুইটা ত্রিভুজ সমান, তার মানে বোঝা যাবে এই ত্রিভুজটা যতটুকু ক্ষেত্রফল বা যতটুকু জায়গা দখল করছে, অ্যাকচুয়ালি এইটাও ততটুকু জায়গায় দখল করছে। সমান বলতে অ্যাকচুয়ালি আমরা এটা বুঝে থাকি। আর সর্বসম যদি আমি বলি, তার মানে হচ্ছে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের প্রত্যেকটি জিনিস সমান, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর সমান, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, এবং এই ত্রিভুজের যে ক্ষেত্রফল এই ত্রিভুজের সেই ক্ষেত্রফল সমান। এটা যেই ধরনের আর এটা যেই ধরনের ত্রিভুজই হোক না কেন, দুইটার যদি আমি বলি দুইটা ত্রিভুজ সমান, তার মানে দুইটার ক্ষেত্রফল সমান। আর আমি যদি বলি ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে ত্রিভুজ দুইটা সর্বদিক থেকে সমান, অর্থাৎ একটাকে আরেকটার উপরে রাখলে হুবহুব মিলে যাবে। তার মানে এইটার তিনটা বাহু এই ত্রিভুজটার তিনটা বাহুর সমান, এইটার তিনটা কোণ এই ত্রিভুজটার তিনটা কোণের সমান, এবং এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফলের সমান। আর এইটা কি বলে, সর্বসম, এক্স্যাক্টলি সর্বদিক থেকে সমান হতে হবে, তখনই আমরা একটাকে আরেকটার সর্বসম বলতে পারবো, আদারওয়াইজ নট। আশা করি তোমরা সর্বসম জিনিসটা বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবা, এবং নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর। থ্যাংক ইউ সো মাচ।